আর এখানে কিপ ফিট গ্রুপ ইন্টারন্যাশনাল, organized by Keep Fit Group International in collaboration with Vedic বিশ্ববিদ্যাপীঠ, দুটি সংস্থাকেই আমাদের অনিন্দ্য যোগ সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। এরকম একটা বড় প্রোগ্রাম প্রত্যেক বছর তারা করছেন এবং অন্যান্য যে বিশিষ্ট ব্যক্তিরা এর পরপর আসবেন, যেমন ডক্টর কল্যাণ দে, যোগাচার্য শঙ্কর বিশ্বাস, যোগাচারিণী মহামায়া রয়, যোগাগুরু জয়ন্ত হোর, সবাইকেই আমার পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তবে সবথেকে বেশি শুভেচ্ছা জানাবো অমল কারার মহাশয়কে, যিনি বহুদিন ধরে এরকম নানা প্রোগ্রাম করছেন এবং সমাজকে কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যোগী অমল কারার মহাশয়কে, এবং তার সাথে যারা সহকারিণী আছেন তাদের সবাইকেই। এরপরে যোগাগুরু সুকুময় নাথ আছেন, মিস্টার প্রণব ঘোষান আছেন, প্রণব ঘোষ, তারপরে মিস্টার মিলন কুমার দে আছেন, মিসেস অনিতা দে মহাশয় আছেন, যোগাচার্য এখানে তপন বর্মন উনি আছেন, এবং অবশ্যই যোগী অমল কারার। আমার যে টপিকটা, আমি অমল আমাকে বলার পরে আমি বলেছিলাম যে আজকে আমার টপিকটা হবে আর কি, যোগা ফর ওয়েলনেস অ্যান্ড থেরাপি। যোগা ফর ওয়েলনেস এবং যোগের চিকিৎসা। এখন ওয়েলনেস বা সুস্থতা হলো সচেতনতা সহ স্বাস্থ্যকর অভ্যাসগুলির অনুশীলন। প্রথম লাইনটা বললাম, আমি আশা করব তোমাদের কাছে যারা এখানে আছো, যেহেতু ইনারা তোমাদেরকে একটা শিক্ষামূলক ব্যাপার ওনারা করছেন, আশা করি তোমাদের কাছে কাগজ পেন সব কিছুই আছে। যদি কিছু দরকার পড়ে সেইগুলো তোমরা নোট ডাউন করবে, প্রশ্ন থাকলে পরে করো। তো ওয়েলনেস ইজ দ্য অ্যাক্ট অফ প্র্যাকটিসিং হেলদি হ্যাবিটস অন এ ডেইলি বেসিস। এখন ওয়েলনেস বা সুস্থতা জন্যে আমাদের যে যে জিনিসগুলো করা দরকার, তার মধ্যে হচ্ছে যে ওয়েলনেস বা সুস্থতার 9 প্রকার মাত্রা বা দিক আছে, এবং এই 9 প্রকার মাত্রা বা দিক বা ডাইমেনশন যদি কোনো একটার যদি হেরফের হয়, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো না, আমরা ওয়েলনেসের সেই স্বাদ নিতে পারবো না। তো এই 9 প্রকার দিক বা ডাইমেনশনস হলো গিয়ে ফিজিক্যাল ওয়েলনেস, ইমোশনাল ওয়েলনেস, ইন্টালেকচুয়াল ওয়েলনেস, ক্রিয়েটিভ ওয়েলনেস, সোশ্যাল ওয়েলনেস, এনভায়রনমেন্টাল ওয়েলনেস, অকুপেশনাল ওয়েলনেস, ফিনান্সিয়াল ওয়েলনেস এবং স্পিরিচুয়াল ওয়েলনেস। এই 9 প্রকার মাত্রা বা দিক বা অ্যাসপেক্টস যদি আমরা সমানভাবে যদি নজর না দিই, তাহলে কিন্তু সুস্থ থাকা সম্ভব নয়। অর্থাৎ শুধু আমরা তো সুস্থ থাকলে হবে না, তার সাথে সমাজকেও সুস্থ রাখতে হবে। এখন এই যে সুস্থতা বা ওয়েলনেস যাকে ঘিরে, সেই দেহ বা শরীর হলো মন, প্রাণ এবং পঞ্চভূত বা পঞ্চতত্ত্ব, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মাটি, জল, বায়ু, আগুন, আকাশ দ্বারা গঠিত একটা মিলিত অবস্থা, যারা প্রত্যেকেই আলাদা সত্তা নিয়ে কিন্তু গঠিত, কিন্তু এককভাবে তারা থাকতে পারে না, পরস্পরের উপর নির্ভরশীল।
এখন মানুষ জন্মগ্রহণ করলেই এই পঞ্চতত্ত্বের অর্থাৎ ক্ষিতি অপ্তেজ মরুদ বোমের বা পঞ্চমহাভূতের, একে পঞ্চমহাভূত বলা হয়, পঞ্চগুণের সংস্পর্শে আসে। পঞ্চমহাভূতের পঞ্চগুণের সংস্পর্শে আসে। সেই পঞ্চগুণ কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5 প্রকার গুণ ধরবার জন্যে আমাদের শরীরে 5 প্রকার ইন্দ্রিয় আছে। এই 5 প্রকার গুণ ধরবার জন্যে পঞ্চমহাভূতের আমাদের শরীরে 5 প্রকার ইন্দ্রিয় আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5 প্রকার ইন্দ্রিয়র দ্বারা আমরা জ্ঞান অর্জন করি। তাই এই 5 প্রকার ইন্দ্রিয়কে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বলা হয়। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত 12 জোড়া ক্রেনিয়াল নার্ভসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এখন এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভসের নাম হলো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। এই 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ আমাদের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের সাথে সরাসরি সম্পর্কিত। আবার বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 5টা শব্দ আমরা পাই। অর্থাৎ মুখ, হাত, পা, পায়ু এবং জননেন্দ্রিয়, এই 5 প্রকার ইন্দ্রিয়ের দ্বারা আমরা কর্ম বা কাজ করতে সক্ষম হই। তাই এই 5 প্রকার ইন্দ্রিয়কে বলা হয় পঞ্চকর্মেন্দ্রিয়। এই পঞ্চকর্মেন্দ্রিয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ব্রেন এবং স্পাইনাল কর্ড দ্বারা গঠিত, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত 31 জোড়া স্পাইনাল নার্ভসের সঙ্গে সম্পর্কিত। এই 31 জোড়া স্পাইনাল নার্ভস কি? 8 জোড়া হচ্ছে সার্ভাইকাল স্পাইনাল নার্ভস, 12 জোড়া হচ্ছে থোরাসিক স্পাইনাল নার্ভস, 5 জোড়া হচ্ছে লাম্বার স্পাইনাল নার্ভস, 5 জোড়া হচ্ছে স্যাক্রাল স্পাইনাল নার্ভস, আর 1 জোড়া হচ্ছে কক্সিজিয়াল স্পাইনাল নার্ভস। টোটাল যোগ করলে আমরা পাবো 31 জোড়া। তো এই পঞ্চকর্মেন্দ্রিয় এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত 31 জোড়া স্পাইনাল নার্ভসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাহলে 5টা আমরা জ্ঞানেন্দ্রিয় পেলাম, 5টা আমরা কর্মেন্দ্রিয় পেলাম, তার মানে 10টা ইন্দ্রিয়। আর 11তম ইন্দ্রিয় হলো মন। মন পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত অটোনমিক নার্ভাস সিস্টেমের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সুতরাং বোঝা যাচ্ছে, যদি আমরা এই 5টি জ্ঞানেন্দ্রিয়কে শুদ্ধ করতে পারি, অ্যাক্টিভ করতে পারি, তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত 12 জোড়া ক্রেনিয়াল নার্ভসকে আমরা সুস্থ রাখতে পারবো। 5টি কর্মেন্দ্রিয়কে যদি আমরা অ্যাক্টিভ রাখতে পারি, তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত 31 জোড়া স্পাইনাল নার্ভসকে আমরা সুস্থ রাখতে পারবো। আর 11তম ইন্দ্রিয় মনের দ্বারা, 11তম ইন্দ্রিয় মন, তার দ্বারা আমরা অটোনমিক নার্ভাস সিস্টেমটাকে সুস্থ রাখতে পারবো। এই অটোনমিক নার্ভাস সিস্টেমে বিরাট ভূমিকা বেঁচে থাকার জন্যে, সুস্থ থাকার জন্যে।
আমরা তো এই আজকে ক্লাস করছি, করবার পরে আমরা কিন্তু যথারীতি খাওয়া দাওয়া করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ব। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কিন্তু সেখানে তার সাথে সাথে ঘুমিয়ে পড়ে, কিন্তু পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অন্তর্গত এই অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু কখনো ঘুমায় না। সে হার্ট লাংসের সাথে আরও কয়েকজনের সাথে একসাথে যতদিন আমরা বাঁচব ততদিন কিন্তু তারা কাজ করে যাবে। সুতরাং আমরা যোগ অভ্যেসের মাধ্যমে যদি নিরোগ থাকতে চাই, তাহলে আমাদের অ্যানাটমি ফিজিওলজি সম্বন্ধে কিছুটা হলেও জানতে হবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের শরীরে কোনো রকম অসুবিধার সৃষ্টি হলে সেটা আমরা অনুভব করি যে আমার এখানে ব্যথা হচ্ছে, আমার ঘাড়ে ব্যথা, আমার কানে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা মানে কোমরে ব্যথা ইত্যাদি। তো ব্যথার অনুভূতিটা কে দেয়? এই নার্ভগুলো দেয়। এই নার্ভগুলো কিন্তু তখন ব্রেনে রেসপন্স করে সেন্সরিক সিস্টেমের মাধ্যমে, তারপরে ওখান থেকে ব্রেন থেকে নির্দেশ আসে মোটর সিস্টেমের মাধ্যমে, তুমি এইগুলো করো। কিন্তু টোটালটা যে জিনিসটা সিস্টেমটা ঠিকভাবে যাতে চলে, তার জন্য এই অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু কাজ করে যায়। এবং আমরা যখন ঘুমিয়ে থাকি, এই অটোনমিক নার্ভাস সিস্টেমের সহায়তায় আমাদের হজম হয়, আমাদের ব্রেন ঠিকভাবে কাজ করার জন্য যে যে জায়গাগুলো স্টোর করার জিনিস সেগুলো স্টোর করে সব কিছু। সুতরাং অটোনমিক নার্ভাস সিস্টেম একটা বিরাট ফ্যাক্টর। আর এই যে চারদিকে এখন মেডিটেশনের যে ব্যাপারগুলো চলছে না, সেই মেডিটেশন কিন্তু বেসড অন অটোনমিক নার্ভাস সিস্টেম। যারা অটোনমিক নার্ভাস সিস্টেমকে ঠিকভাবে আয়ত্ত না করতে পারবে, শুধু চোখ বন্ধ করলেই ধ্যান হয় না। ধ্যানের আগে হচ্ছে ধারণা স্টেজ। সুতরাং এইগুলো আমাদের জানতে হবে। এবার আমি দু একটা আইটেমের নাম বলছি, যেমন পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তোমরা নোট ডাউন আশা করি করছো। এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে আমি চোখকে কিভাবে ঠিক রাখবো, চোখের জন্য কিন্তু প্রচুর প্রসিডিওর আছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য প্রসিডিওর হচ্ছে ত্রাটক পদ্ধতি। এই ত্রাটকের অনেক পদ্ধতি আছে। আমি ছোট্ট করে দেখাচ্ছি। আমি হাতটা যদি সামনে রাখি, বুড়ো আঙুলের দিকে, আমি প্রথমে ডান দিকের বুড়ো আঙুলের দিকে টিপ অফ থাম আমি তাকিয়ে আছি। এবার আমি উইদাউট ব্লিঙ্কিং এবার বাঁ দিকের বুড়ো আঙুলের দিকে তাকাবো, আবার ডান দিকের বুড়ো আঙুলের দিকে তাকাবো, আবার বাঁ দিকে বুড়ো আঙুলের দিকে তাকাচ্ছি, আবার ডান, আবার বাঁ, আবার ডান, আবার বাঁ, আবার ডান, আবার বাঁ। এইভাবে অ্যাজ লং অ্যাজ পসিবল, যতক্ষণ না আমার চোখের ভেতর দিয়ে একটা জলের উদ্বেগ হচ্ছে। যখন সেটা আসবে তখন আমি চোখটা বন্ধ করব, কিছুক্ষণ স্টে করবার পরে চোখ খোলা বন্ধ করব। দিস ইজ কল্ড ব্লিঙ্কিং। এই যে টোটাল প্রসিডিওরই একটা বললাম, একদম সিম্পল প্রসিডিওর, দিস ইজ কল্ড ত্রাটক। প্রচুর প্রসিডিওর আছে। তাহলে চোখ ভালো রাখবার জন্য ত্রাটক পদ্ধতি। কান আমরা ভ্রামরী প্রাণায়াম যদি অভ্যেস করি, কান ভালো থাকবে। কারণ ভ্রামরী প্রাণায়ামে যখন আমরা চোখের উপর হাত রাখছি, প্রথমে হচ্ছে কপাল, তারপরে হচ্ছে চোখ, তারপরে নাকের পাশে এইভাবে, তারপরে কোড়ে আঙুল ভেসে বুড়ো আঙুলটা দিয়ে কানটাকে ঢাকবো। কেন? যাতে বাইরের আওয়াজটা না আসে, এবং হামিং বি সেই আওয়াজটা আসবে, কিন্তু বাইরের আওয়াজ যদি আসে তাহলে কিন্তু অসুবিধা হবে। এবং এই যে আওয়াজটা যখন আমি করব, তখন কী হবে, ভেতরে একটা ভাইব্রেশন হবে। সেই ভাইব্রেশনটা আমাদের কিন্তু ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভের উপরে, ক্রেনিয়াল নার্ভ, সেখানের দিকে যাবে এবং আমাদের কানে সেখানে পৌঁছালে কান কিন্তু সুস্থ থাকতে সাহায্য করবে। তাহলে ভ্রামরী প্রাণায়ামের কিন্তু অনেক উপকারিতা আছে। ভ্রামরী প্রাণায়াম দ্বারা আমরা আরেকটা বিখ্যাত নার্ভ, আমাদের ক্রেনিয়াল নার্ভ, ভেগাস নার্ভকে আমরা স্টিমুলেট করতে পারি। এই ভেগাস নার্ভ যদি স্টিমুলেট না হয়, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না। আমাদের যখন স্ট্রেস ফেস করব, তখন সেটাকে রিমুভ করবার জন্য স্ট্রেসের যে দুটো ভাগ আছে অবশ্য, একটা হচ্ছে ইউস্ট্রেস, একটা ডিস্ট্রেস, যে একটা ভালো স্ট্রেস, একটা খারাপ স্ট্রেস। ইউস্ট্রেসটা আবার বেশি ফেস করতে করতে মানে ভালোটা আবার খারাপ স্ট্রেসের দিকে যায়। এই স্ট্রেসটাকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে কিন্তু ভেগাস নার্ভ স্টিমুলেশন ভীষণভাবে দরকার। তাহলে কি হলো, চক্ষু, কর্ণ গেল, নাসিকা হচ্ছে অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং প্রসিডিওর, প্রচুর প্রসিডিওর আছে।
আমরা জানি অনুলোম বিলোম প্রাণায়াম, কিন্তু আমি অন্তত 15 থেকে 20খানা আমি পরপর করে দেখিয়ে দিতে পারবো। অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং আর অনুলোম বিলোম প্রাণায়াম ইস এ প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং একটা প্রসিডিওর। আবার অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং আরও প্রসিডিওর আছে সূর্যবেদ প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং আরও প্রসিডিওর আছে চন্দ্রবেদ প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং আরও প্রসিডিওর আছে নারী শুদ্ধি ইত্যাদি বিভিন্ন রকম প্রসিডিওর আছে। কিন্তু উপযুক্ত গুরুর কাছে গিয়ে করা দরকার ঠিকঠাকভাবে, কারণ ব্রিদিংয়ের সাথে এই যে কিছুক্ষণ আগে বললাম না অটোনমিক নার্ভাস সিস্টেম, এটা যদি আমাদের শরীরে যদি বিকল হয়ে যায়, ঠিকভাবে যদি চালনা না করতে পারি, তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো না, যতই যোগাসন করি, যোগ করি অভ্যাস সোজা কথায়। সুতরাং এটা গেল। তাহলে চক্ষু কর্ণ নাসিকা অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং, অনুলোম বিলোম প্রাণায়াম। জিভ সিংহাসন, জিভটাকে বের করে মাইল্ড সাউন্ড করে অ্যাজ লং অ্যাজ পসিবল ব্রিদ আউট উইথ মাইল্ড সাউন্ড। এই সিংহাসন অনেক রকম প্রসিডিওর আছে এবং তার বসার ভঙ্গিমা অনেকের কাছে অনেক রকম। কেউ বজ্রাসনে বসে করে, কেউ মণ্ডূকাসনে বসে করে, কেউ ক্যাটকাও মার্জারাসনে বসে করে ইত্যাদি। কিন্তু মেন ফাংশনটা কি, যে জিভটা বেরোবে, চোখটা সামনের দিকে তাকাচ্ছি, একটু উপরের দিকে, তাতে হবেটা কি আমাদের এখানে যে যে নার্ভের জাংশন আছে, যাকে আমরা মানে আজ্ঞাচক্র বলে জানি, এখানে পিনিয়াল গ্ল্যান্ড অবস্থান করছে, এটা স্টিমুলেট হয়। তো সিংহাসন যদি অভ্যেস করা যায় তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা হয়ে, এবার যেটা জীবের স্বাদের ইয়েটা, কারণ জিভটা যখন ঠেলে বেরোচ্ছে আবার যখন যাচ্ছে তখন অক্সিজেনেটেড ব্লাড কিন্তু ওই জায়গায় কিন্তু পৌঁছাচ্ছে, যার ফলে করে ঠিকভাবে স্বাদ গ্রহণ কেন্দ্রগুলো, স্বাদ মানে যেগুলো জায়গা স্বাদের যে ওদের স্পেসগুলো আছে জিভের চারপাশে, সেইগুলো কিন্তু ঠিকভাবে স্টিমুলেট হয়। সুতরাং জিভটাকে গেল, জিভের দ্বারা আমরা কথা বলছি, সেটার জন্য কিন্তু সিংহাসন। জিভ যদি ঠিকভাবে নাড়াচাড়া না হয়, অনেকে দেখবেন তোতলায়, ভাবে আমি সব বলে ফেলেছি কিন্তু তার কথা শোনা যাচ্ছে না, সে তোতলাচ্ছে, সেইগুলো কিন্তু ঠিক করবার জন্য সিংহাসন একটা বিরাট জিনিস। তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা গেল। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি, ত্বক কিন্তু প্রথম কথা হচ্ছে ডাইরেক্টলি যদি ত্বককে যদি আমরা সুস্থ রাখতে চাই, গ্লেজ বাড়াতে চাই, তাহলে কিন্তু মানে ম্যাসাজের একটা প্রসিডিওর আছে, প্রচুর প্রসিডিওর, সেই প্রসিডিওরগুলোর মাধ্যমে যদি করা যায় ত্বক উজ্জীবিত থাকে। কিন্তু যারা রেগুলার প্রাণায়াম করে, যারা রেগুলার মেডিটেশন করে, তাদের কিন্তু ত্বক ঠিকভাবেই কিন্তু অনেক দিন উজ্জ্বল থাকে। যারা করে না, যারা করে পাশাপাশি রাখলেই পার্থক্যটা বোঝা যায়। সুতরাং ত্বক ভালো রাখবার জন্যে প্রাণায়াম সহকারে মেডিটেশন, এবং যদি তেল মাখা যায়, আমি তো বলি সবাইকে এখানে, এখনকার দিনে তো সবাই বিশ্বাস করে না, আমি সর্ষের তেলই ব্যবহার করি, গায়ে যখন মাখি সর্ষের তেল, নাকে কানে নাভিতে পায়ে বুড়ানো নোকে পায়ের তলায় সর্ষের তেল দিতে হয়। দিলে আমাদের বাইরে থেকে যে জিনিসগুলো আসছে, যেটা রিসেপ্টার, এগুলো সব ঠিক থাকে, প্লাস স্কিনের ক্ষমতাটা ভালো থাকে, স্কিনের থেকে বর্জ্য পদার্থটা বেরিয়ে যায়, বিষটা টক্সিনটা বেরিয়ে যায়। তাহলে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্র, পঞ্চ জ্ঞানেন্দ্র আমরা জানলাম কী করে সুস্থ রাখবো। এবার পঞ্চ কর্মেন্দ্রিয় কি, বাক মানে মুখটাকে ঠিক রাখার জন্য ফেসিয়াল যোগা আছে, ফেসিয়াল যোগা প্রাণায়াম যদি ঠিকভাবে করে মুখে গ্লেজ বাড়ে, মুখ ভালো থাকে, এরকম অনেক কিছু করা যায়, ইনক্লুডিং মেডিটেশন, মুখের চেহারা ভালো হয়। তাহলে বাক গেল, পানি মানে হাত, বাক পানি মানে হাত। হাতের জন্যে আমরা প্রথমেই যেগুলো করবো, প্রত্যেকটা জয়েন্ট, আঙুলের জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই টোটাল জয়েন্টগুলো যদি আমরা সূক্ষ্ম ব্যায়াম, যেটা সংস্কৃতে বলছে সূক্ষ্ম ব্যায়ামস, সেই সূক্ষ্ম ব্যায়াম যদি আমরা প্রত্যেকটা জয়েন্ট ধরে করতে পারি, তাহলে হাত স্টিমুলেট থাকবে, ভালো থাকবে। প্লাস আসনের মধ্যে বলা যায় যে ভুজঙ্গাসন যদি উইথ সাপোর্ট করা যায়, ভুজঙ্গাসন ডিপ ব্রিদিং আছে উইথ সাপোর্ট, অঙ্গুষ্টাসন করা যায়। যারা চক্রাসন পারে, সব বয়সে তো পারা যায় না, চক্রাসন যারা করে তাদের ক্ষেত্রেও, অর্থাৎ হাতের চাপে সেগুলো কিন্তু হচ্ছে।
সুতরাং এইভাবে আমরা হাতকে কিন্তু সুস্থ রাখতে পারি। তাহলে বাক পানি, এবার পাদো, পায়েরও তাই সূক্ষ্ম ব্যায়াম বিভিন্ন জয়েন্টের, পায়ের আঙুল, পায়ের যেটা অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, পেলভিক জয়েন্ট, সব টোটাল ওই পেলভিক জয়েন্ট থেকে যে পায়ের পাতা টোটালটা আমাদের পা বিস্তৃত, এই টোটাল যদি সূক্ষ্ম ব্যায়াম যদি করা যায়, ইনক্লুডিং উৎকটাসন আছে, বৃক্ষাসন আছে, এরকম টাইপের যদি জিনিসগুলো যদি করা যায়, গরুর আসন আছে, তাহলেও কিন্তু পা আমাদের সচল থাকবে, ভালো থাকবে, শুদ্ধ থাকবে। তাহলে বাক পানি পাদো হয়ে গেল। পায়ু মানে কি? রেকটামটাকে সুস্থ রাখবার জন্য অশ্বিনী মুদ্রা আছে, মূলবন্ধ মুদ্রা আছে। অশ্বিনী মুদ্রা হচ্ছে উইদাউট কুম্ভক, কিন্তু মূলবন্ধ মুদ্রা যদি অশ্বিনী মুদ্রার মধ্যে যদি কুম্ভক জুড়ে দেওয়া যায় তাহলে সেটা মূলবন্ধ মুদ্রায় পরিণত হয়। এই দুটো যদি ঠিকভাবে ইউজ করা যায়, আরও অনেক কিছু আছে, কিন্তু এই দুটো যদি করা যায় আমরা রেকটাম পায়ুটাকে কিন্তু সুস্থ রাখতে পারবো। তারপরে লাস্টে কি? উপস্থ মানে জেনিটাল অর্গান রিজিয়ন, অর্থাৎ পুরুষদের কাছে একটা যেমন মানে যা পার্টিকুলারলি পুরুষদের মেনশন করিয়ে মুদ্রাটা আছে বজ্রলি মুদ্রা। ঠিকভাবে মানে এইভাবে যদি বলি ভুলভাল হলে গণ্ডগোল হবে, তার জন্য ডেসক্রাইব করছে না, নামটা জেনে রাখো, ভালো গুরুর কাছে শিখবে। বজ্রলি মুদ্রা পুরুষরা আর সহজলি মুদ্রা মহিলারা যদি করা যায় ইউরোজেনিটাল ট্র্যাক রিজন কিন্তু ভালো থাকবে, উপস্থ ভালো থাকবে। প্লাস শক্তি চালিনী মুদ্রা পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রেই কিন্তু উপকারী। তাহলে 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় কী করে সুস্থ রাখা যায় আমি আলোচনা করলাম। আর 11তম ইন্দ্রিয় কি? মনকে ঠিক রাখবার জন্যে মাইন্ডফুলনেস মেডিটেশন আছে, শিখতে হবে। মাইন্ডফুলনেস মেডিটেশন কিন্তু মানে খুব ডেপথে যাওয়া যায়। মাইন্ডফুলনেস মেডিটেশন কিন্তু মানে বুদ্ধদেবের ওখান থেকে কিন্তু এসছে, অরিজিনটা ওখানে। তারপরে এমনি মেডিটেশন মানে আমি বলবো আপনারা করবেন, এই যে ব্যাপারটা, সেই মেডিটেশন যার জন্য সেক্ষেত্রে যোগনিদ্রায় আলটিমেটলি চলে যাওয়া যায়। তো এই যে ব্যাপারগুলো, এইগুলোর মধ্য দিয়ে কিন্তু মেডিটেশন করলে মন কিন্তু ভালো থাকে। প্লাস চোখ বন্ধ করে যদি কন্টিনিউয়াসলি ইনার সাউন্ড যদি আমরা যদি অবজার্ভ করি তাহলে কিন্তু মন ভালো হয়। তাহলে আমরা এই 11টা ইন্দ্রিয় তাহলে কী করে জয় করব আমরা জানতে পারলাম, আমি ছোট ছোট উদাহরণ দিলাম। তাহলে কি হচ্ছে যে সুস্থতা হলো প্রতিদিন স্বাস্থ্যকর অভ্যাসগুলোর সচেতন সহকারে অনুশীলন, প্রথমেই বলেছিলাম। তাহলে এর মাধ্যমে আমরা কি পাচ্ছি? স্বাস্থ্য, হেলথ। তাহলে স্বাস্থ্য বা হেলথ বলতে কি বোঝায়? অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, the state of health is defined as a state of complete physical, mental, social and spiritual well-being, not merely an absence of disease. মানেটা কি? স্বাস্থ্য বলতে বোঝায় পুরো মাত্রায় শারীরিক, মানসিক, সামাজিক, আত্মিক উন্নতি। শুধুমাত্র রোগ নিরাময় করলেই স্বাস্থ্য লাভ করা যায় না। তাই স্বাস্থ্য হচ্ছে ভালো থাকার জন্য একটা সারা জীবনের জন্য অবিচ্ছিন্ন ক্রিয়া। সবসময় নিজস্ব চেতনায় বা বোধে বা খেয়ালে থাকলে যে ভালো থাকার, দ্যাট ইজ ওয়েলবিং অবস্থার সৃষ্টি হয়, তাকেই বলে স্বাস্থ্য, হেলথ। এখন যোগ হলো আমাদের শরীরের রোগকে মূল থেকে নির্মূল করে সুস্থ থাকার একটা প্রসিডিওর। এই যোগ অভ্যাস করার 5টা নীতি আছে, 5 প্রিন্সিপালস অফ যোগা। যারা যোগ অভ্যাস করছে অতি অবশ্যই এটা জানা দরকার। প্রথম প্রিন্সিপালটা কি? এটা ইংলিশে বর্ণিত, কিন্তু আমাদের এখানের সাথে রিলেশনটা আমি দিচ্ছি। ইংলিশে কি বলছে? 5 প্রিন্সিপালস অফ যোগা ফর অ্যাচিভিং গুড হেলথ। নাম্বার 1 প্রিন্সিপাল হচ্ছে প্রপার এক্সারসাইজ। প্রপার এক্সারসাইজ কি?
through yogasanas and yoga vyams, which is related with the third limb of Ashtanga Yoga. Proper exercise গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রপার ব্রিদিং থ্রু প্রাণায়ামস। আমি বলছি থ্রু প্রাণায়ামস, বাইরে অন্যান্য ব্রিদিং করে ওয়েস্টার্ন কান্ট্রিতে, আমি বলছি প্রাণায়ামস, প্রাণায়ামের নিয়ম আছে, which is related with the fourth limb of Ashtanga Yoga. নাম্বার 3 প্রিন্সিপাল কি? প্রপার থিঙ্কিং অ্যান্ড মেডিটেশন। Proper thinking and meditation related with first, second limb of Ashtanga Yoga, that is Jom and Niyom, Yoma and Niyama, and fifth, sixth and seventh limb of Ashtanga Yoga, that is Pratyahar, Dharana and Samadhi. Pratyahar মানে কনসেন্ট্রেশন, ধারণা এবং ধ্যান। সমাধি তো লাস্ট স্টেজ। প্রত্যাহার, ধারণা এবং ধ্যান, ফিফথ, সিক্সথ এবং সেভেন্থ লিম্ব অফ অষ্টাঙ্গ যোগা। এই 5টা লিম্ব, এই 5টা অঙ্গ অষ্টাঙ্গ যোগার আমরা কিন্তু সুস্থ রাখতে পারবো যদি ওই চর্চাটা করি। থার্ড যেটা প্রপার থিঙ্কিং অ্যান্ড মেডিটেশন। আবার এই প্রপার থিঙ্কিং অ্যান্ড মেডিটেশন করতে গেলে এই 5টা অঙ্গেরও কিন্তু চর্চা করতে হবে। ফোর্থটা কি? প্রপার ডায়েট থ্রু যৌগিক ডায়েট অ্যান্ড ন্যাচারাল ফুড। কিন্তু যৌগিক ডায়েটে 3 প্রকার খাদ্য আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আমি বলবো তামসিক খাদ্য এর মধ্যে আসবে না। কেন আসবে না পরে এক্সপ্লেন করছি। সুতরাং সাত্ত্বিক এবং রাজসিক খাদ্য এবং ন্যাচারাল ফুড যদি আমরা কনসেন্ট্রেট করি তাহলে প্রপার ডায়েট কিন্তু মেনটেন হবে। তাহলে 4টে প্রিন্সিপাল হয়ে গেল। পঞ্চম প্রিন্সিপাল কি? প্রথমটা কি? প্রপার এক্সারসাইজ, তারপরে কি? প্রপার ব্রিদিং, প্রপার থিঙ্কিং অ্যান্ড মেডিটেশন, প্রপার ডায়েট অ্যান্ড প্রপার রিল্যাক্সেশন। কীভাবে হবে? যোগ নিদ্রা, শবাসন। শবাসন কি একটা জিনিস? এটা সোজা জিনিস নয়, সবথেকে কঠিন জিনিস। শবাসন হলো আধা ঘুম আধা জাগরণ, অর্থাৎ ওটা এমন একটা পর্যায় যেখানে তুমি না ঘুমালেও তোমার ঘুমের উপকারিতাটা পেয়ে যাওয়া যাবে। ওয়ান টাইপ অফ কিন্তু মেডিটেশন, যোগ নিদ্রা। তারপরে মাইন্ডফুলনেস আছে, মেডিটেশন, গাইডেড মেডিটেশন আছে। তাহলে এই 5টা নীতি আমরা যদি ফলো করি তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। এইবার আসা যাক এই টোটাল এইগুলো নিয়ে যে আলোচনা করলাম, যে ওয়েলনেস বা সুস্থতার তার 9 প্রকার মাত্রা বা দিক, শরীরটা কীভাবে তৈরি, কার সাথে কী জড়িত, আমাদের নার্ভাস সিস্টেম কীভাবে জড়িত, সেগুলো সব নিয়ে আলোচনা করলাম। তারপরে সেইগুলো কিভাবে সুস্থ রাখা যায় আমি উদাহরণ দিয়ে দিলাম। তোমরা সেইভাবে উপযুক্ত গুরুর কাছে গিয়ে শিখবে। আর এইবার আসা যাক যে যোগ জিনিসটা তো শুধু তো কম্পিটিশনের জন্য নয়, অ্যাকচুয়ালি যোগ অভ্যেস কিন্তু সুস্থ থাকার জন্যে। মানে আমার কাছে কিন্তু, আমি তো এই লাইনে মানে প্রফেশনাল লাইফে আমি 1980 সাল থেকে আছি, হাতে করি 1968 সাল। আমার গুরু প্রফেসর অনিল কুমার দাস, ওয়েস্ট বেঙ্গল যোগ অ্যাসোসিয়েশন যার হাত দিয়ে তৈরি, উনি, তারপরে সর্বশ্রী নীলমণি দাস মহাশয়, সন্তোষ সান্যাল, কমল ভান্ডারী, এরা সব ছিলেন। এরা সবাই মিলে ওটা তৈরি করেছেন এবং ভারতের সবথেকে পুরনো প্রতিষ্ঠান কিন্তু ওইটা ওয়েস্ট বেঙ্গল যোগা অ্যাসোসিয়েশন, যেটা বউবাজার ব্যায়াম সমিতি এখনও তার অফিস আছে। তো সেইখানে আমার বাবার কাছে আমি 1968 সালে মহালয়ার দিন আমার হাতে করি। 80 সাল থেকে আমি প্রফেশনাল লাইফে আছি। এখন যেমন এখানে এনারা সবাই ব্যবস্থা করেছেন শিক্ষা জন্যে, তো তোমাদের সার্টিফিকেট দেবে, তখন ওই সমস্ত কিচ্ছু ছিল না। পড়তে হয়েছিল, জানতে হয়েছিল, তারপরে ফিল্ডে নামতে হয়েছিল। 68 সালে নেমেছিলাম আর ফিল্ডে নেমেছি 80 সালে। এই এত বছর থেকে তারপরে কিছুক্ষণ আগে ম্যাডাম বললেন যে হঠাৎ করে শিখে কিন্তু ভেবো না যে সব কিছু হয়ে যাবে, এটা কিন্তু ঠিক তাই। তো যাই হোক, এইবার আসা যাক যে এই রোগগুলো আমরা, অনেক তো রোগ, প্রধানত যোগ অভ্যাসের মাধ্যমে
যেগুলো ইনফেকশাস ডিজিজ, ছোঁয়াচে রোগ, সেগুলো কিন্তু সারবে না। সেখানে কিন্তু আগে ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে তার কাছ থেকে নিরাময় হয়ে ফিরে আসতে হবে। কিন্তু যে রোগগুলো মানে যেগুলো আমাদের চলতে ফিরতে লাইফ টাইম যে ডিজিজগুলো যেগুলো আর কি, যেমন ডায়াবেটিস, যেমন ওবেসিটি ইত্যাদি, এই সমস্তগুলো, তো এই সমস্ত ডিজিজগুলো বা অ্যাজমা বা ব্রঙ্কাইটিস, এই সমস্তগুলো, এইগুলো আমরা কিন্তু যোগ অভ্যাসের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। কিন্তু কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। প্রথম যেটা হচ্ছে যে রোগটা কি সেইটা সম্বন্ধে আগে আমরা কিন্তু ক্ল্যারিফাই করে নেব। তার জন্যে যা যা ইনভেস্টিগেশন ওনারা করেছেন সেগুলো দেখে নেব। তারপরে রোগটা অ্যাকিউট না ক্রনিক সেইগুলো দেখব। যিনি রুগী, তার বয়স, তার শারীরিক সক্ষমতা, তার মানসিক এন্ডিউরেন্স কতটা নিতে পারবে, সব কিছু কিন্তু যাচাই করে ওই যোগ অভ্যেসের তালিকা কিন্তু তৈরি করতে হবে। যে এই রোগটা এই কারণে সেরে যাবে, আমি একে দিয়ে দিলাম, করতে হয় করুক, না হলে নয়, তা নয়। এবং তাকে হাতে ধরে একদম বিগিনিং স্টেজ থেকে শেখাতে হবে। তো সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে যোগ অভ্যেসের জন্যে সংযম দরকার, যেটা অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গ যমের সাথে রিলেটেড। কারণ জোর করে অভ্যেস করা উচিত নয়। আমি কম্পিটিশানে প্রাইজ পাবো, আমার পিঠে উপরে পুরো বডি প্রেশারটা দিয়ে আমাকে প্রাইজটা নিয়ে হলো, তার আলটিমেটলি পরে দেখা গেল সেই পুরুষ বা মহিলা যখন আফটার 40 ইয়ার্স অফ এজ সে বাতে মারা যেতে পারে, তার মেনোপজ আগে চলে আসতে পারে মহিলাদের। এরকম অনেক কিছু ফ্যাক্টর আছে, ফেস করি আমি। সে 80 সাল থেকে চলছে, আজকে 1926 সাল, মানে 2026 সাল। 80 সাল, 1980, 2026, এত বছরের মধ্যে এগুলো দেখেছি। সুতরাং এইগুলো ব্যাপার। তাহলে জোর করে করা উচিত নয়, কিন্তু আমাকে তো করাতে হবে। সেই করাতে গেলে কি করতে হবে? কন্ট্রা ইন্ডিকেশন বলে একটা ব্যাপার আছে, রেস্ট্রিকশন। যেমন স্লিপ ডিস্ক কোমরে হয়, L4 L5, আমাদের মেরুদণ্ড যে 3টে ভাগ করা হয় না, তার তৃতীয় ভাগে 5টা ভার্টিব্রা আছে, L1 L2 L3 L4 L5। এই L4 L5 এর মাঝখানে একটা ডিস্ক আছে, আর L5 তার নিচে স্যাক্রাল আছে, স্যাক্রাম যাকে বলছে, তার মাঝে একটা কিন্তু ডিস্ক আছে। এই দুটো দিয়ে ম্যাক্সিমাম কিন্তু স্লিপ ডিস্কগুলো ঘটে, অর্থাৎ ডিস্কটা সরে যায় এবং নার্ভ যে দুপাশ দিয়ে নেমেছে, যেগুলো বললাম যে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ ইত্যাদি, স্পাইনাল নার্ভস ইত্যাদি, সেইগুলো কিন্তু মাঝখানে ঢুকে যায়। তখন কি হয় যে ওই ভার্টিব্রার যে এন্ডিংগুলোতে চাপ পড়ে, তখন মারাত্মক পেন হয়, স্লিপ ডিস্ক। তারপরে ধরা যাক যে হার্নিয়া, হাইড্রোসিল পুরুষদের, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ফরওয়ার্ড বেন্ডিং একদম চলবে না। শুধু আমার কম্পিটিশান আছে, আমি ফরওয়ার্ড বেন্ডিং করতে হবে, কিন্তু আমার এদিকে হার্নিয়া আছে, জীবনটাই বানচাল হয়ে যাবে, আগে জীবন। সেকেন্ড কি পয়েন্টটা আমরা লক্ষ্য করব, যে যোগ অভ্যাস করবার জন্যে খুব ধৈর্য সহকারে যোগ অভ্যাস করতে হবে, যেটা অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় অঙ্গ নিয়মের মধ্যে তপস্যার সাথে জড়িত। নিয়ম কি? শৌচ, সন্তোষ, তপস্যা, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান, তপস্যার সাথে জড়িত। কারণ যোগ অভ্যাস করলে যে রোগ নিরাময় হয় সেটা খুব ধীরে আসে, খুব তাড়াতাড়ি যদি আমরা রেজাল্টটা পেতে চাই কিন্তু হবে না, উচিতই না। ওইটাই হচ্ছে তপস্যা। এই পয়েন্টটা দিয়ে খেয়াল রাখতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে, সেটাও ওই নিয়মের মধ্যে আছে, যেমন আমি যে রোগটা সারাবার জন্য উপযুক্ত গুরুর কাছে গেছি, উপযুক্ত যোগ শিক্ষকের কাছে গেছি, বা বলা যায় এখন তো যোগা ডক্টর হচ্ছে যেটা, কিন্তু সেই যোগা ডক্টরের কাছে আমরা গেছি এবং তার কাছে কিন্তু আমরা পুরো মাত্রায় কিন্তু আমরা নিজেদেরকে তার প্রতি বিশ্বাস রাখব, সন্তোষ, আনন্দের সঙ্গে সন্তোষটি থাকবে তার উপর।
যে আমি সারবো, এবং সেটা কিন্তু ধীরে ধীরেই সারবো, কিন্তু আমার বিশ্বাসটা আছে। এই সন্তোষ কথাটা কিন্তু ওই অষ্টাঙ্গ যোগের দ্বিতীয় অঙ্গ যম নিয়ম, মানে নিয়ম হচ্ছে শৌচ সন্তোষ, তার দ্বিতীয়টা হচ্ছে সন্তোষ, এর সাথে জড়িত, রিলেটেড। আর এটা এমনই একটা ভাইটাল জিনিস, এই সন্তুষ্টি, আনন্দের সঙ্গে সন্তুষ্টি থাকা। আমি যোগ করছি, আমার প্রবলেমটা যাবে, আমার স্লিপ ডিস্ক ঠিক হয়ে যাবে। স্লিপ ডিস্কের সময় প্রথমে কিন্তু অবশ্য রেস্ট নেওয়াটা দরকার, তারপরে যাতে না হয় তার জন্যে, বা স্পন্ডিলোসিস যদি হয় সেরে যাবে। সেই সন্তুষ্টিটা আমার মনের মধ্যে যেন থাকে, কনফিডেন্সটা থাকে আমার গুরুর প্রতি, এবং গুরুও সেইভাবে শেখাবে আশা করি। এই সন্তোষ, আনন্দের সঙ্গে সন্তোষ আমাদের শরীরে দুটো হরমোনের সাথে কিন্তু জড়িত, ডাইরেক্টলি রিলেটেড। কি ডোপামিন আর সেরোটোনিন, এই দুটো হ্যাপি হরমোন ডাইরেক্টলি রিলেটেড। যদিও সন্তুষ্টিটা না থাকে তখন এটা কিন্তু ওরা চলে যাবে, নেগেটিভ হরমোনটা বেরোবে, ব্যথা বেদনা বাড়বে। সুতরাং এই জিনিসটা, তাহলে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। যোগ নিরাময়, মানে রোগ নিরাময় যোগ অভ্যেস করবো তো, কিন্তু পয়েন্টগুলো মাথায় রেখে করতে হবে। এর পরের পয়েন্ট, চতুর্থ পয়েন্ট হচ্ছে আমার, সেটা হচ্ছে যে রোগ নিরাময় যোগ অভ্যেসের জন্যে প্রচুর আসন অভ্যেস করতে হয়, এবং যোগাসন আর কি। যে যোগাসন অভ্যেস করলে আমাদের জয়েন্টের মোবিলিটি বাড়ে, হাড়ের সহনশীলতা, এন্ডিউরেন্স বাড়ে, মাসেলের স্ট্রেচিং বাড়ে, এরকম অনেক কিছু হয়। কিন্তু অষ্টাঙ্গ যোগের তৃতীয় অঙ্গে কি বলা হয়েছে? স্থিরম সুখম আসনম। স্থির সুখে উপবেশন করাকে বলা হয় আসন। অর্থাৎ আমি এমন আসন অভ্যেস করব, বা আমাকে এমন আসন দেওয়া হবে যা করলে আমি আনন্দ পাবো, সুখ পাবো, অথচ রোগটাও নিরাময় হবে। এই চেপে চুপে করা চলবে না। এক্ষেত্রে সবথেকে সেফ কি খেলা? সেফ খেলা হচ্ছে যে আমি কন্ট্রা ইন্ডিকেশনগুলো দেখব, যেমন লাম্বাগো, স্পন্ডিলোসিস, এই স্লিপ ডিস্ক যেমন বললাম। লাম্বাগোটা কি? কোমরে ব্যথা। কোথায় ব্যথা? মেরুদণ্ডের 3টে হলে L1 to L5 এর মধ্যে ব্যথা হবে। অনেক কারণ আছে ব্যথা, কিন্তু এই ব্যথা কমানোর জন্যে আমি যদি ফরওয়ার্ড বেন্ডিং করি, আমি গেলাম। শুধু এইগুলো মাথায় রেখে আমাকে কিন্তু তালিকা প্রস্তুত করতে হবে। এবার তাহলে 4টে আলোচনা করলাম। পঞ্চম যে পয়েন্টটা, যে যোগ অভ্যাস করবার জন্যে প্রচুর ব্রিদিংয়ের দরকার। যেমন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আর কি, পবন মুক্তাসন। জেনারেলি পবন মুক্তাসন কম্পিটিশানের নয়, কিন্তু তো জোড়া পায়ে পবন হয়, কেউ কেউ মাথা তুলে দেয় ইত্যাদি। থেরাপিউটিক পারপাসে কিন্তু মাথা তুললে চলবে না, প্রবলেম এসে যাবে, বিশেষ করে প্রথম দিকে। কিন্তু পবন মুক্তাসন একটা ভীষণ ভাইটাল ব্যাপার। পবন মুক্তাসন যখন করা হয়, আগে ডান পা, তারপরে বাঁ পা, তারপরে জোড়া পা। নর্মাল ব্রিদিংয়ে মোস্ট অফ দ্য পিপল করে, কিন্তু আমি যখন করাই, প্রথমে ডান পা যখন ভাঁজ করব, শ্বাস ছেড়ে করাবো। চাপটা আসবে কোথায়? আসবে অ্যাসেন্ডিং কোলনে আসবে। তারপরে বাঁ পা ডিসেন্ডিং কোলন, তারপরে জোড়া পা টোটাল কোলনের উপর আসবে। তা বীরদন্ত এই লার্জ ইন্টেস্টাইনের উপরে যদি ফলাফলটা করতে হয়, তাহলে শ্বাস ছাড়তে ছাড়তে ভাঁজ করা, নিতে নিতে খুলতে হবে। আবার আমাদের অনিন্দ্য যোগ সোসাইটিতে করি, মানে অনেক ব্রিদিং করাই। তার মধ্যে ওয়ান অফ দেম ব্রিদিং হচ্ছে পবন মুক্তাসন ডিপ ব্রিদিং প্রসিডিওর আছে। সেক্ষেত্রে কিন্তু নিতে নিতে পা ভাঁজ করা হচ্ছে, ছাড়তে ছাড়তে পা খোলা হচ্ছে। কিন্তু কতক্ষণ ধরে নেব, কতক্ষণ হোল্ড করব, কতক্ষণ ছাড়বো, ওটা ক্লাসে হাতে ধরে বোঝাতে হয়। না হলে যাকে আমি শেখাবো তার যদি না লাগে, এবার ধরা যাক ওই মানুষটা তার কনস্টিপেশন রোগে ভুগছে, আমি পবন মুক্তাসন দিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম মানুষটা অস্টিওআর্থাইটিস অফ নিজ আছে, তাহলে অ্যাট প্রেজেন্ট কিন্তু জোড়া পাটা আমি দেবো না। যতটা পাটা আসবে স্বাভাবিক ওনার পক্ষে, কী করে বুঝবো? ওনার রেঞ্জ অফ মোশন, রম বলে একটা কথা আছে, রেঞ্জ অফ মোশন। কোথাকার মোশন? জয়েন্টের। তাহলে সেইটা যদি আমি নজর দিই,
তাহলে আমি বুঝবো আমি পাটা কতটা নিয়ে আসবো। তাহলে কি দাঁড়ালো, কন্ট্রা ইন্ডিকেশনগুলো সম্বন্ধে কিন্তু আমরা খেয়াল রাখবো। তাহলে কি গেল, কটা পয়েন্ট হলো মনে নেই, আমি যাই এর পরের পয়েন্টে যাই। এর পরের পয়েন্টটা হচ্ছে তাহলে প্রাণায়ামটা, যেইটাই প্রাণায়াম, তাহলে প্রাণায়ামের ব্যাপারটা তাহলে অষ্টাঙ্গযোগে কী বলা হচ্ছে, তস্মিন সতি শ্বাস প্রশ্বাসের গতিবিচ্ছেদ প্রাণায়াম, শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিবিধি রোধ বা বিচ্ছেদ করাকেই বলা হয় প্রাণায়াম। কিন্তু কোনখানে রোধ করব, কখন বিচ্ছেদ করব, এইগুলো শিখতে হবে, তারপর আমি ফিল্ডে নামবো। এবার নেক্সট হচ্ছে যেটা, যে শরীর নিরাময় করবার জন্যে, শরীর নিরাময় করবার জন্যে আমাদের যৌগিক খাদ্যের উপর কিন্তু একটু নজর দিতে হবে। যৌগিক খাদ্যটা কি, 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক, যেটা আয়ুর্বেদে খুব ভালো মতো ডেসক্রাইব করা আছে। তো আমাদের যৌগিক ভাষায় আর কি, মানে যোগের ইয়েতে, এই সাত্ত্বিক, রাজসিক, সাত্ত্বিক একদম ন্যাচারাল ফুডগুলো, তার থেকে অন স্পট যেটা রান্না করে খাচ্ছি সেটা রাজসিক। কিন্তু তামসিক খাদ্য কিন্তু আমাদের এড়িয়ে চলা উচিত, বর্জন করা উচিত, প্রত্যাহার করা উচিত। কারণ আমাদের ব্লাডের, রক্তের পোটেনশিয়াল অফ হাইড্রোজেন লেভেল অর্থাৎ পিএইচ লেভেল ব্লাডের হচ্ছে 7.35 টু 7.45। 7 হচ্ছে একটা টার্মিনেশন, তার আগে হচ্ছে অ্যাসিডিক, তার ইয়ে হচ্ছে পরে, কিন্তু প্রত্যেকটা পার্টস ভেবে কিন্তু আবার তার নির্দিষ্ট কিন্তু ক্যাপাসিটি আছে। তো 7.35 টু 7.45 যে ব্লাডের যেটা এই যে পিএইচ লেভেল, এর মানে হচ্ছে ব্লাড হচ্ছে আমাদের, রক্ত হচ্ছে আমাদের সামান্য ক্ষারীয় ধর্মী, একটু অ্যালকালাইন ইন নেচার। কিন্তু এই যে তামসিক খাদ্য অর্থাৎ এই যে ফ্রিজে খাবার, স্টোর করে রাখা খাবার, যে খাবারগুলো অনেক দিন ধরে রেখে আমরা গ্রহণ করছি, ওগুলো যদি বেশি খাই আমাদের শরীরের অ্যাসিডের ভাগ বেশি হয়ে যাবে, আমাদের রক্তের অ্যাসিডের ভাগটা বেশি হয়ে যাবে, রক্ত ব্লাড অ্যাসিডিক হয়ে যাবে। সুতরাং এই যে ব্যাপারটা, এর উপরে কিন্তু খেয়াল রাখতে হবে। রক্তের পিএইচ লেভেল যদি 7.35 থেকে যদি লেস দ্যান থাকে, লেস দ্যান 7.35 যদি থাকে, তাহলে সেই ব্লাডটাকে বলে অ্যাসিডিক ব্লাড। রক্তের পিএইচ লেভেল যদি 7.35 টু 7.45 থাকে, সেই ব্লাডটা হচ্ছে নর্মাল ব্লাড। আর রক্তের পিএইচ লেভেল যদি 7.45-এর ওপরে থাকে, গ্রেটার দ্যান 7.45, সেই ব্লাডটা হচ্ছে কিন্তু অ্যালকালাইন ব্লাড। এইবার খেলাটা কি, যে আমরা শুনি এই ফল খা, এই লেবুটা খা, কন্টিনিউয়াসলি খাচ্ছি, যেই মুহূর্তে ওটা যখন রস করে খাচ্ছি ওটা কিন্তু অ্যালকালিতে পরিণত হচ্ছে। লেবু তোমরা জানো কিনা জানি না, লেবু যদি আমি খাই, খাই, তাহলে ওটা অ্যাসিডিক। লেবু যেই মুহূর্তে আমি জলের মধ্যে মিশিয়ে খাবো সেটা কিন্তু অ্যালকালি। ওই লেবু যদি গরম জলে খাই সেটা আবার অ্যাসিডিক। এগুলো ফ্যাক্টর আছে। তাহলে যত এই যে ধরনের অ্যাসিডিক জাতীয় ফলগুলো যদি আমরা খাই, তাহলে অ্যালকালি পরিমাণটা বাড়বে, শরীর স্বাস্থ্য ভালো হবে। কিন্তু তারাই দেখা যায় তাদের খিঁচুনি হচ্ছে, মাসল ক্র্যাম্প হচ্ছে, মাথা ঘোরা হচ্ছে, ইত্যাদি কিন্তু প্রবলেমগুলো আসে, যাকে অ্যালকালোসিস বলে মেডিকেল টার্মে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে খাদ্যের ব্যাপারে, যে এই রক্তের যে পিএইচ লেভেলটা থেকে যে আমরা তামসিক খাদ্যগুলোকে কিন্তু যতটা পারবো বর্জন করব, স্টোর ফুড, প্রসেসড ফুড। কারণ অষ্টাঙ্গযোগে পঞ্চম অঙ্গে বলা হচ্ছে প্রত্যাহার, স্ব স্ব বিষয় সম্প্রয়োগভাবে চিত্তস্য স্বরূপানুকার ইবেন্দ্রিয়ানাং প্রত্যাহারও, অর্থাৎ মনের মধ্যে যে সমস্ত বাইরের চিন্তাভাবনা আসছে তার থেকে মনকে সরিয়ে নিয়ে যাওয়াকে বলা হয় প্রত্যাহার।
withdrawal of senses from external objects and making the mind introspective. ভেতরের দিকে মনটাকে নিতে হচ্ছে, সুতরাং প্রত্যাহারের দিকে আমাদের নজর দিতে হচ্ছে। নেক্সট যে পয়েন্টটা বলবো, যে এই যে যোগ অভ্যাস করছি, প্রচুর আসন প্রাণায়াম মুদ্রা ইত্যাদি, তাহলে প্রতিটা আসন প্রাণায়াম মুদ্রা বন্ধ চ্যান্টিং ক্রিয়া, শর্ট ক্রিয়া, ধৌতি বস্তি নেতি তার্তক নৌলি কপালভাতি, শর্ট ক্রিয়া কিন্তু এইভাবে আসবে। এটা আগে পরে বললে চলবে না, যদি পড়াশোনা করো জানতে হবে। ধৌতি বস্তি নেতি তার্তক নৌলি কপালভাতি। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু সব মনোসংযোগ সহকারে করতে হবে, যাকে ধারণা বলছে। দেশ ও বন্ধশ্চিত্তস্য ধারণা। যখন কোনো বস্তু প্রতি আমরা মনোযোগ দিই, তখন সেটা হচ্ছে ধারণা বা কনসেন্ট্রেশন। কিন্তু সেই বস্তুর প্রতি যখন মন একতান ভাব জন্মে যায়, মনের একতান ভাব একদম মিশে যাচ্ছে, তাকেই শুধু দেখছে, তাকেই কিন্তু ফলো করছে, তখন সেটা ধ্যানে পরিণত হয়। তাহলে প্রথম যখন শুরু করেছিলাম যে চোখ বন্ধ করলেই ধ্যান হয় না, কিন্তু চোখ বন্ধ করলে ধারণার স্টেজটা আসছে, ওই ধারণার পরে ধ্যান মনে হচ্ছে পরবর্তী স্টেপ। এটা একটা বিশাল ব্যাপার, বহু তপস্যা করে সেই জিনিসটা, এটাও তপস্যা, সেইখানে যেতে হচ্ছে। তাহলে কি হলো, আমি রোগ নিরাময় যখন করছি, আমি যোগের জনক পতঞ্জলি ঋষিকে ফলো করছি, কারণ আমি তো যোগের লোক। আবার তার সাথে আমি কিন্তু মেডিকেল সায়েন্সটা আমি কিন্তু ইনক্লুড করছি। এগুলো আমি পড়াই, এখানে আমাদের নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে এখন যেমন চলছে আর কি অ্যাডমিশন। তো এইগুলো রিলেটেড যদি না করি আমি, তাহলে কাকে কিভাবে শেখাবো? আর ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ওই প্রাইজ পাওয়ার জন্যে যেভাবে প্রেশার দিয়ে সব কিছু করা হচ্ছে, ওতে সুস্থ থাকা যায় না। সুতরাং সুস্থ থাকতে গেলে যেমন তোমার অ্যানাটমি ফিজিওলজি সব কিছু জানতে হচ্ছে, কিন্তু মোস্ট ভাইটাল হচ্ছে নার্ভের চ্যাপ্টারটা, সেটা ভালো করে তোমরা পড়াশোনা করবে। তারপরে হচ্ছে যে তাকে কি করে অ্যাপ্লিকেশন, যে কোন নার্ভের জন্য কোন প্রাণায়াম, কোন মুদ্রা, কোন বন্ধ, এগুলো কিভাবে দেব, সেইগুলো কিন্তু করব। প্রাণায়ামের ক্ষেত্রে একটা কথা বলি, যেমন প্রাণায়াম তো অনেক উপকারিতা জানছি, যেমন অ্যাজমা, এটা ক্রনিক ইনফ্ল্যামেটরি লাং ডিজিজ, যেমন ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর প্রদাহ, এইগুলোর জন্যে সিংহাসন, তারপরে সূর্যবেদ প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম, কপালভাতি ক্রিয়া বলছি, কিন্তু নট কপালভাতি প্রাণায়াম। সোকল কিন্তু এখন কথা হয় কপালভাতি সব প্রাণায়াম, কিন্তু নয়, ওটা ছিল উদ্ঘাত ক্রিয়া, তাকে অপভ্রংশ হয়ে এটা এসছে। ওর হিস্ট্রি আছে, আমি ওখানে যাচ্ছি না, তাহলে আমাকে ওই চ্যাপ্টারে চলে যেতে হবে। কিন্তু এইগুলো করলে কিন্তু এই অ্যাজমা, ব্রঙ্কাইটিস এগুলো কিন্তু রেজিস্ট করা যাবে, কিন্তু এক্ষেত্রেও কন্ট্রাইন্ডিকেশন আছে। কি, যে শীতকারী শীতলী জাতীয় প্রাণায়াম কিন্তু এক্ষেত্রে করা যাবে না, তাহলে বেড়ে যাবে। তাহলে আমি প্রাণায়াম শিখলাম মানে তাকে ওর ব্রঙ্কাইটিস হয়েছে, দিয়ে দিলাম শীতলী, হেভি উপকারিতা সবাই বলে, গেল, ইন দ্য লং রান সে গেল। এইগুলো জানতে হবে। তো আশা করি তোমাদেরকে অনেকক্ষণ ধরে আমি অনেক কিছু বলার চেষ্টা করলাম। হ্যাঁ, প্রায় 55 মিনিট হলো ম্যাডাম। এবারে হ্যাঁ বলুন। আপনি যে প্রথমে এই যে 9টা টাইপস বললেন, ওই যে 9টা পয়েন্ট দিলেন ওয়েলনেসের, হ্যাঁ, ওটার নামগুলো আরেকবার বলে দিন না। হ্যাঁ, প্রথম হচ্ছে ফিজিক্যাল, হ্যাঁ ওয়েলনেসের 9টা, হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল ওয়েলনেস, হ্যাঁ তারপরে ইমোশনাল ওয়েলনেস, হ্যাঁ তারপরে ইন্টালেকচুয়াল ওয়েলনেস, হ্যাঁ হচ্ছে, তারপরে ক্রিয়েটিভ ওয়েলনেস, তারপরে সোশ্যাল ওয়েলনেস,
তারপরে এনভায়রনমেন্টাল ওয়েলনেস, এনভায়রনমেন্টাল, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার অকুপেশনাল ওয়েলনেস, হ্যাঁ, তারপর ফিনান্সিয়াল, তারপরে ফিনান্সিয়াল, তারপরে লাস্টে স্পিরিচুয়াল। আর স্যার হ্যাঁ, আর কারো আর কোনো প্রশ্ন? খুব ভালো লাগে প্রশ্ন। 3 নম্বরটা কি বলেন স্যার, একটু বলুন স্যার। 3 নম্বর এটাতে ফিজিক্যাল, হ্যাঁ, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, ক্রিয়েটিভ, সোশ্যাল, এনভায়রনমেন্টাল, অকুপেশনাল, ফিনান্সিয়াল এবং স্পিরিচুয়াল। এই 9টা দিকে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ আমি নিজে সুস্থ থাকবো। বলুন না। হ্যাঁ হ্যাঁ, বলো, কে বলছো? আমি বলছিলাম আবার একবার বলুন না, কি ওয়েলনেস ছিল, ইমোশনাল ছিল, 3 নম্বরটা কি ছিল? আবার বলছি, মিলিয়ে নাও, Third number। যার যা বাকি গেছে সেগুলো মিলিয়ে নাও। প্রথম হচ্ছে ফিজিক্যাল ওয়েলনেস, তারপরে হচ্ছে ইমোশনাল ওয়েলনেস, তারপরে হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়েলনেস, সবাই যদি মিউট রাখতে মনে হয় ভালো হবে নাকি? ইন্টেলেকচুয়াল ওয়েলনেস, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ওয়েলনেস। 4টে গেল, এই 4টে লেখা হয়েছে তো? ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, ক্রিয়েটিভ। ওয়েলনেস কথাটা বাদ দাও, ছোট ছোট করে লেখো, সবকটা দিয়ে ওয়েলনেস জুড়ে দেবে। ফিজিক্যাল, ইমোশনাল, ইন্টেলেকচুয়াল, ক্রিয়েটিভ। হয়েছে ম্যাডাম? তারপরে হচ্ছে সোশ্যাল, এনভায়রনমেন্টাল, অকুপেশনাল, ফিনান্সিয়াল। 4 4 8টা হয়ে গেল, লাস্টে স্পিরিচুয়াল। আলটিমেটলি আসতেই হবে স্পিরিচুয়াল ইয়েতে। আর কারোর কোনো প্রশ্ন? স্যার বলছি প্লিজ অকুপেশনালের পরেরটা একবার বলবেন। অকুপেশনালের পরে হচ্ছে ফিনান্সিয়াল। অকুপেশনটা কি? আমি কাজ করছি, কী কারণে? ফিনান্সটা বাড়াবার জন্য। এইভাবে মনে রাখুন। ওকে স্যার, আর ফিনান্সিয়ালের পরেরটা? তারপরে তো অকুপেশনাল, ফিনান্সিয়াল, তারপরে তো চলেই যাবে একেবারে নাকি আমি একা? ভগবানের কাছে। স্পিরিচুয়াল, তাই তো স্যার? স্পিরিচুয়াল, একদম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর কারোর প্রশ্ন? স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন আছিল, যারা অ্যাজমেটিক আর ব্রঙ্কাল অ্যাজমার, ওটা কি কি এক্সারসাইজ বলেছিলেন স্যার? অ্যাজমাটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেটরি লাং ডিজিজ। ক্রনিক, CHRONIC, ক্রনিক ইনফ্ল্যামেটরি, প্রদাহ। দীর্ঘকাল ধরে যে প্রদাহ হচ্ছে লাংসের, সেটা সেই ডিজিজ। ছোট্ট কথায়, যারা ডাক্তার এটা আরও বেশি ভালো মতো বলতে পারে, কিন্তু আমাদের যোগের বেশি দরকার নেই, একদম পয়েন্ট টু পয়েন্ট। স্ট্রাইক দ্য আয়রন হোয়ার ইজ হট। যেখানে প্রবলেম আমি সেখানে স্ট্রাইক করব। ঠিক আছে, বোঝা গেল? আর ব্রঙ্কাইটিস হচ্ছে শ্বাসনালীর প্রদাহ, ইনফ্লামেশন অফ দ্য ব্রঙ্কিয়ালস। এক্সারসাইজ কি করবো, কোন রকমের ব্রিদিং এক্সারসাইজ করা প্রয়োজন এটার মধ্যে? এই রোগগুলোর ক্ষেত্রে, ইয়েস। এই রোগগুলোর ক্ষেত্রে সূর্যভেদ প্রাণায়াম, ভস্ত্রিকা প্রাণায়াম, সিংহাসন, এমনকি কপালভাতি ক্রিয়া, এগুলোর প্রাণায়ামেই গেল। এইবার ধরো অ্যাজমাতে কি হয়, শ্বাস নিতে পারি না, কারণ ওখানে তো অক্সিজেনটা ঢুকতে পারছে না। অ্যাকচুয়ালি অ্যালভিওলারগুলোতে অক্সিজেন ঢুকতে পারছে না, যেটা সোজা কথায়। তা ওটা ঢোকবার জন্যে ওখানে কি হয়, যে চারপাশে যে জায়গাটা সেটাও স্টিফ হয়ে যায়, ওটাকে এক্সপ্যান্ড করতে হবে। তো এক্সপ্যান্ড করবার জন্য আসনের দরকার। আসন কি হতে পারে? ব্যাক বেন্ডিং টাইপের আসন। এইবার আমাকে শরীর বুঝিয়ে দিতে হবে। আমি যখন যদি ম্যাডামকে করাই, তাহলে আমি সেই টাইপের আসন দেব যেটা ম্যাডাম করতে পারবেন এই বয়সে। কিন্তু আমি যদি তোমার যদি হয়, আমি কিন্তু আরেকটু অন্য টাইপের দেবো, যাতে তোমার ওই রিপ বক্স তো বলে এটাকে, বুকের ইয়েটাতে, যে এই খাঁচায় আমাদের লাংস আর হার্ট বসে রয়েছে,
এইটা যাতে বাড়ে, আয়তনটা যাতে বাড়ে, ঠিক আছে? চেস্ট ব্রিদিং বলে একরকম প্রসিডিওর আছে, সেটাও করা যায়, চেস্ট ব্রিদিং। চেস্ট ব্রিদিং না চেস্ট এমনকি বেলি ব্রিদিং, যেটা সেগুলোও করা যায়, যেটাকে ডায়াফ্রামেটিক ব্রিদিং বলে। কিন্তু ভালো করে শিখে ম্যাডাম করবে, ভুল যেন না না হয়। না আমি বলছি বলো। স্যার আমার তো একদম হচ্ছে স্যার আমার অ্যাজমা আছে। আচ্ছা তো আমি আমি সে আপনার কপালভাতি করি, তারপরে ব্ল্যাক পেন্টিংও করাই। আমার গুরু হলো সুকুমার স্যার, আচ্ছা সুকুমার না আচ্ছা, বুঝতে পেরেছি। স্যারের কাছে শিখছি। হ্যাঁ স্যার আমাকে পারপাস এস্তেমা আর ব্রঙ্কাল এস্তেমার জন্য পড়াচ্ছে স্যার। হ্যাঁ And I have some problem also. So এটার জন্য কি কি স্যার বলেছিল আপনার থেকে জেনে নিতে। তো এটার জন্য ব্ল্যাক প্রিন্টিং, চেস্ট ব্রিদিং অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ, ডেলি এক্সারসাইজ হ্যাঁ, আর কপালভাতি ক্রিয়া, কপালভাতি ক্রিয়া, সিংহাসন। সিংহাসন, এটা ভালো হবে না? একদম। আমার লাইফটা শুরু হয়েছে অ্যাজমা রুগী সারানো নিয়ে। আমি যেগুলো বললাম না, আমার লাইফটা শুরু হয়েছে অ্যাজমা রুগী সারানো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলো। At the age of 45 plus, can we do the back bending? ইয়েস, হ্যাভ টু ডু। ব্যাক বেন্ডিং না হলে তোমার তো রিপ বক্সটা আয়তনটা বাড়বে না। মৎস্যাসন, ইটস আ ব্যাক বেন্ডিং টাইপ, ইনক্রিজিং দ্য রিপ বক্স। এইবার প্রশ্ন হচ্ছে, আমি যে আসনটা করছি, এইবার ধরো আসন যারা করে, প্র্যাকটিস কি করে, ধরো কম্পিটিশনের ক্ষেত্রে আমি বলছি, চক্রাসন করলো, ঠিক আছে? এবার তার কাউন্টার পজিশন পশ্চিমোত্তানাসন করলো। তোমার যদি অ্যাজমা থাকে, তুমি চক্রাসন তোমার চলবে, যদি তোমার এই বয়সে যদি এত হওয়া উচিত, তোমার কাজ দেবে। তুমি যদি কাউন্টার পজিশন পশ্চিমোত্তানাসন করতে যাও, তোমার অ্যাজমাটা বেড়ে যাবে। সব ক্ষেত্রে কাউন্টার পজিশন হয় না, একদম বাজে ধারণা। শুধু কম্পিটিশনের জন্যে, ফ্লেক্সিবিলিটি বাড়াবার জন্য এটা হয়। কাউন্টার রিভার্স অ্যাকশান কখনো তোমাকে রোগ বেসিসে করতে হবে। আমি বুঝাতে পারলাম? তুমি চক্রাসন করো, এটা করো, কিন্তু তার কাউন্টার পজিশন যদি হয়, তুই এটা করিস ওটা কাউন্টার, তোমার বেড়ে যাবে। এটাই হচ্ছে রেস্ট্রিকশন অফ। স্যার উষ্ট্রাসন করা যাবে তো? ইয়েস, দারুণ কথা বলেছে। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? Thank you, sir. তাহলে ম্যাডাম বলুন। স্যার তাহলে কারো কোনো প্রশ্ন যদি না থাকে, আমরা আজকে ক্লাসটা স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, একজন কে যেন বলছিলেন। প্রত্যেককে বলে দিই ফিডব্যাক দিয়ে দিই, ক্লাসের ফিডব্যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক পার্টিসিপেন্টকে বলি আজকে ক্লাসের ফিডব্যাক দেবেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আপনারা কতটা নিতে পেরেছেন। স্যার তো বহু মূল্যবান কথা বলেছেন আমাদের আজকে, মানে ভীষণ উপকার। মানে আমি তো হচ্ছে ক্লাসটা 1 ঘন্টা খুব কম আমাদের জন্য, আরো বেশি হলে ভালো হতো। যাকে কিছু তো করার নেই, আমাদের হাতে সময় বাধা। আজকে আমরা এবারে ক্লাস শেষ করবো। আচ্ছা, একজন ভদ্রলোক বলছিলেন, কি যেন প্রশ্ন আছে, বলুন। প্রশ্ন হ্যালো স্যার, বলছি স্যার হ্যাঁ, আমি কিছু জয়েনের আগে কিছু প্রবলেমের জন্য অনেক দেরিতে সাউন্ডটা পেলাম, ছবি দেখতে পাচ্ছিলাম কিন্তু কিছু শুনতে পাচ্ছিলাম না, যে কারণে আজকের ক্লাসটা আমি প্রায় অন্ধকারেই রইলাম। আমার দুর্ভাগ্য। কোনোভাবে হোয়াটসঅ্যাপে রিপিট করা যাবে? এরকম বহু জনার হয়েছে, মানে দুটো জয়েনিং ছিল, একটাতে ঢুকছিল না আর একটা অনেক পরে পেলাম, কিন্তু সাউন্ড প্রবলেমের জন্য শুনতে পাচ্ছিলাম না কিছু, আপনাদের দেখতে পাচ্ছিলাম। তো এটা কি কোনোভাবে হোয়াটসঅ্যাপে ক্লাসটা রিপিট করা যাবে? তাহলে আমাদের পক্ষে ভালো হয়। অনেকেই এটা রেকর্ডিং কিছু করেননি, ওনারা অমল দ্বারা বলতে পারবেন যদি কিছু হয়। রয়েছেন। অমল স্যার আছেন? হ্যাঁ আছি, তো বাবুকে আমি জিজ্ঞেস করে দেখছি রেকর্ডিং হয়েছে কিনা। হ্যাঁ, রেকর্ডিং যদি থাকে তাহলে ওনাদের জন্য গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, খুব ভালো হয়। প্রথম দিন তো অনেকেই প্রবলেমে পড়ে। হ্যাঁ, আর আজকে যদি নাও হয় কাইন্ডলি কালকে একটু রেকর্ডিং এর এটা ব্যবস্থা। আমারও খুব ভালো হয়।
সেটাই রেকর্ডিং মানে স্যারের কথাটা আরো ভালো করে স্পষ্ট করে বোঝা যেত আর ইসে করা যেত। একদম। আচ্ছা, রাতুল বাবু একজন ছিলেন, উনি কি বলছিলেন জানো? রাতুল বাবু কি বেরিয়ে গেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, রাতুল বাবু আছেন? আছি আছি। হ্যাঁ, কি জানো আপনি কি বলছিলেন? বলছি স্যার, যদি লেগ নার্ভ মানে নার্ভের যেগুলো হয়, আরেকবার বলো। লেগ নার্ভনেস, হ্যাঁ, হ্যাঁ, তো ওটার ক্ষেত্রে কি মানে লেগ অপোজিট টুইস্টিং কি করা যেতে পারে? আরেকবার বলো, আমি এখানে তোমার কেটে যাচ্ছে কথা, করবো প্লিজ ডোন্ট মাইন্ড। নেক, আমি বলছি যে লেগ লেগ নার্ভনেস যেগুলো হয়, নার্ভনেস। ও নার্ভনেস। হ্যাঁ হ্যাঁ, নার্ভনেস না নামনেস বলছো তুমি? নার্ভনেস সেটা কোন রিজিয়নে? মানে অনেকের হয় ওই যে লেগের যে শিরা যেগুলো হয়, ওই যে নার্ভের যেগুলো হয় ওটার উপর। ও দেখো, নার্ভের যদি লেগের যদি বলো, পায়ের যদি বলো, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে পায়ের যত নার্ভগুলো নেমেছে না, ওগুলো হ্যাঁ লাম্বার রিজিয়ন থেকে কিন্তু ম্যাক্সিমাম নেমেছে, লাম্বার আর স্যাক্রাল রিজিয়ন থেকে। ম্যাক্সিমাম নার্ভ আমি দেখেছি যে L3, L4, L5, S1, S2 এই জায়গা থেকে। শুধু এইগুলো কথাগুলো লিখে নাও, তোমার সার্চ করলেই বেরিয়ে যাবে কোন জায়গাগুলো। তো যদি তোমার পায়ের যেটা বললে যে অসারতা হোক বা নার্ভের যেটা যদি হয়, নামনেস যদি আসে নার্ভের ইয়েতে, তাহলে এই জায়গাটাকে স্ট্রোক করে যে আইটেমগুলো তুমি করবে সেগুলো কাজ দেবে। কিন্তু খেয়াল রাখতে হবে তোমার যেন স্পন্ডিলোসিস না থাকে, তোমার যেন মানে ওই পোস্ট অপারেটিভ কেসের ক্ষেত্রে অনেক সময় হার্নিয়া টেন্ডেন্সি হয়, সেটা যেন না থাকে। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে, ধরো তোমার এই পায়ের এই প্রবলেমটা আছে, আমি বললাম শলভাসন বা একপাদ শলভাসন তুমি করো, কাজ দেবে। অথবা উৎকটাসন দাঁড়িয়ে কাজ দেবে, ওটা করি। উৎকটাসন দাঁড়িয়ে করো, কাজ দেবে। কিন্তু ধরো এইটা করবার সাথে তোমার ধরো তোমার তো প্রেশার টেশার নেই আশা করি, যদি প্রেশার থাকে তাহলে বুঝে কিন্তু করবে। বা কিছু আসন আছে যেগুলো কোমরের উপরে, যেমন ওই উনি কিছুক্ষণ আগে বললেন না উষ্ট্রাসন, এবার উষ্ট্রাসন করবার সময় যদি লোয়ার অ্যাবসে, বিশেষ করে বিলো দ্য নেভাল রিজিয়ন, যদি তোমার রিসেন্টলি কোনো অপারেশন কোনো ব্যাপার থাকে, তাহলে কিন্তু একটু বুঝে করবে, বেশি যেন বেন্ডিংটা যেন না হয়। কারো সাউন্ড আসছে যার জন্য আপনার কথাটা ক্লিয়ার আসছে। এই যে স্টার্টিং করলে ভালো হয়, ইউটিউব ক্লিক করলে ভালো হয়, সাইডে কথা শুনতে পাচ্ছি। নাতি হ্যাঁ স্যার, আমি বুঝতে চাই। একটুখানি বুঝে করবে, তবে পায়ের যে আসনগুলো আছে ওগুলো করবে। আর আমার সাজেশন হচ্ছে তুমি অতি অবশ্যই, আমি জানি না তুমি তেল মালিশ করো কিনা, শরীরচর্চা আমি actually তেল মালিশ করি, আর একটা শুকনো শেক টাইপের দিই, মানে আপনার হয় না চাটুকের হ্যাঁ, হ্যাঁ, শুকনো শেক, হ্যাঁ, ওটা করি। কিন্তু এক্ষেত্রে তোমার বডি কন্ট্যাক্ট, গরম জল দরকার। গরম জলের মধ্যে নুন দেবে, কষা নুন, যেমন সমুদ্রের জলের মতো নুনটা হয়, গরম কষা গরম জল। বাথরুমে গিয়ে ওই কোমরে ওই জায়গাতে খুব ধীরে 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 ওটা ইয়েটা করবে, তাহলে তোমার কাজ দেবে। কিন্তু তার আগে অতি অবশ্যই কোমর, পা, যেখান থেকে আমাদের সায়াটিক নার্ভগুলো নেমেছে ইত্যাদি, সেইগুলো রিজেনটা টোটাল সর্ষে তেল মালিশ করে নেবে, তাহলে এফেক্টটা অনেক ভালো হবে। যারা তেল মাখে না তারা কোনো দিন শরীর ভালো মতন বেশি দিন রাখতে পারে না, এটা একদম বাস্তব কথা। যে যখন তুমি যোগ অভ্যাস করবে সেই দিন, তার পরের দিন থাকলো, তারপরে ওটা থাকে না। যেমন আমরা একটা ছুরিতে ধার দিলে দেখবে দুদিন পরে দেখবে আবার ধারের জায়গায় তুমি হাত দিতে পারছো, কিন্তু ছুরিতে ধার দিয়ে যদি তেল মালিশ করে রাখো, তুমি পরের দিন তুমি হাতই দিতে পারবে না, আরও যেন ধারটা বেড়ে যায়। শরীরটাও ঠিক তাই। আর আরেকটা জিনিস তোমাকে বলছি, তোমার ওইটার জন্যে তুমি তাড়াসন যদি পারো তাড়াসন করবে, শুয়ে যষ্টি আসন করবে, স্ট্রেচ, কোমর থেকে নিচে নিচের দিকে যাবে, কোমর থেকে উপরে ওপরের দিকে যাবে। তেমনি তাড়াসন করলে কিছু টেনে একদম টানা উপরে তুলে দিচ্ছি, কোমরের কাছে প্রেশারটা আসছে, অরিজিন ওই জায়গাটায়, যেটা তোমাকে চেনাবার চেষ্টা করলাম। তাহলে তোমার এই মকরাসন চলবে? মকরাসন, মকরাসন দু তিন রকমের আছে। কম্পিটিশনের মকরাসন চলবে না। না না না, উপরে শুয়ে, উপরে শুয়ে মকরাসনের অবস্থায় যদি একপাদ শলভাসন করা যায় মকরাসন স্টাইলে, তাহলে কাজ দেবে আরও বেশি, হ্যাঁ, হ্যাঁ, আরও কাজ দেবে। হুম।
বোঝা গেল রাতুল? হ্যাঁ স্যার, একদম স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তোমাদের সংগঠনটা খুব ভালো। হ্যাঁ একবাদশা খুব ভালো বলেছে, একবাদশা। হ্যাঁ, আর কোনো প্রশ্ন কারুর? খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। যাক, শুনেও ভালো লাগে। উত্থান স্যার প্রথম দিন খুব ভালো লেগেছে। উত্থান প্রদর্শন কি বলছে? প্রদর্শন কি ভালো হবে না? না, কোমরে ব্যথা থাকলে কিন্তু এটা একটা দারুণ প্রশ্ন করেছে। কোমরে ব্যথা যদি থাকে প্রথম স্টেজে উত্থান প্রদর্শন করবেন না, বেড়ে যাবে ব্যথা। মানে নার্ভের বা সাইকিলের নার্ভের এখন কোন জায়গায় প্রবলেম? যদি লাম্বোস্যাক্রাল রিজিয়ন দিয়ে যদি নার্ভের প্রবলেম হয়, তাহলে প্রথম অবস্থায় উত্থান প্রদর্শন করলে ঝামেলা আছে। স্যার সেতু বন্ধন আসন যদি করা যায়? হ্যাঁ, ওটা তো ফার্স্ট স্টেপে একদম। এগুলো হচ্ছে অ্যারেস্ট করবার জন্য সেতু বন্ধন আসন। সেতু বন্ধন আসনে আপ অ্যান্ড ডাউন করালে মানে মানে সর্বাঙ্গাসন থেকে সেতু বন্ধন নয় কিন্তু, আচ্ছা, ডাইরেক্ট সেতু বন্ধন। হ্যাঁ বুঝতে পেরেছি। যেটা যেটা স্যার পেলভিক ব্রিজ বলে, তাই তো? এক্স্যাক্টলি, পেলভিক ব্রিজ। Exactly, pelvic bridge। ঠিক। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি মহেন্দ্র করে বলছি। একটু নার্ভাস সিস্টেম, এই কি জোড়া নার্ভ আছে ওইগুলো একটু লিখে একটু হোয়াটসঅ্যাপে দেওয়া যায় খুব ভালো হয়। তার বাইরে সব লিখে উঠতে পারিনি। ঠিক আছে, আমি শর্ট ইয়েতে সেইগুলো তোমরা গুগল সার্চ করে নেবে, যেগুলো আমাদের বেশি দরকার পড়ে আমি পরে বলে দেবো। আচ্ছা। জেনারেলি নার্ভাস সিস্টেমে তোমার কাছে কাগজ পেন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নার্ভাস সিস্টেমে মেনলি দুটো ভাগ আছে নার্ভাস সিস্টেমের। একটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, ঠিক আছে? একে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলে। এর ভাগগুলো আমি বলছি না, এগুলো তুমি গুগল সার্চ করলে পেয়ে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। লিখেছো? পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম লিখেছো? প্রথম ভাগটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে গঠিত। আর দ্বিতীয় নার্ভাস সিস্টেম হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এই পেরিফেরাল নার্ভাস সিস্টেম গঠিত হচ্ছে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস আর 31 জোড়া স্পাইনাল নার্ভস। এই নামগুলো আমি সব ক্লাসে বলে দিয়েছি। 12 জোড়া ক্রেনিয়াল নার্ভস আর 31 জোড়া স্পাইনাল নার্ভস। বোঝা গেল? এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেমের আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। বোঝা গেল? জেনারেলি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের প্রধান দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, প্রথমে লেখো সোমাটিক নার্ভাস সিস্টেম, আর দ্বিতীয় হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। একটা হলো সোমাটিক নার্ভাস সিস্টেম, দ্বিতীয় হলো অটোনমিক নার্ভাস সিস্টেম। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো ভাগ হলো, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। বোঝা গেল? এর ভেতরেও প্রচুর ভাগ আছে, মাথা দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু এইটুকু রাখলেই হবে। আরেকবার বলবেন দুটো নামটা? অ্যাটোনমিক, অটোনমিক। একটা হচ্ছে সোমাটিক, SOMATIC, সোমাটিক নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে। আর একটা হচ্ছে অটোনমিক, AUTONOMIC, অটোনমিক, অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো ভাগ, একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই দুটো আমি কেন বললাম? কারণ এই দুটো দিয়ে আমাদের স্ট্রেসটা কিন্তু বাড়ানো কমানোটা ব্যাপারটা আসে, সেইভাবে আমরা যোগ চর্চা করি। জেনারেলি প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে আমাদের কুল ডাউন, সিম্প্যাথেটিক হচ্ছে আমাদের ইয়ে করে উল্টো ব্যাপারটা। কিন্তু কাকে কখন দেব? যে একেবারে কুল হয়ে বসে রয়েছে তাকে আমি কিভাবে দেব? তাকে সিম্প্যাথেটিক দিকে নজর দেব।
এবার সিম্প্যাথেটিককে নজর দিতে গেলে কি আসন প্রাণায়াম, এইগুলো ফ্যাক্টরগুলো আসে, এইগুলো হাতে ধরে শিখতে হয়। প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করতে গেলে কি আসন প্রাণায়াম, এইগুলো কিন্তু জানতে হবে, না হলে তুমি চিকিৎসা করতে পারবে না। স্যার বলো বলো। স্যার অ্যাকচুয়ালি আমার ফোনে 3% চার্জ কি আপনি রেস করতে পারছেন? মেন স্যার হয়ে গেছে তো? আপনি লিভ করতে পারেন, আমরা আপনার ক্লাস শেষ করবো। ওকে ওকে, আচ্ছা মেন টপিক হয়ে গেছে তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ, মেন টপিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, খুব থ্যাংক ইউ রাতুল, ভালো থেকো, ভালো থেকো, তোমরা সবাই ভালো থেকো। এটা আমাদের হ্যাঁ স্যার। বললাম তো ওকে স্যার, আপনি ভালো থাকবেন। আচ্ছা ভালো লাগলো ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে। ক্লাসটা ভীষণ ভালো, খুব ভালো লাগলো, তাই এরকম। তো আমরা প্রথম থেকে জয়েন হতে পারছি। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো, কিন্তু প্রথম থেকে জয়েন হতে পারলাম না। আমার দুর্ভাগ্য, ওটা আমার দুর্ভাগ্য। না স্যার, আমাদের দুর্ভাগ্য। আপনার সলভ করে দেবেন এখন। কি? স্যার বলছি আমি আগে থেকে জয়েন হতে পারিনি, আনফরচুনেটলি ইট ওয়াজ মাই ফল্ট। আপনি যে ওই ফিজিক্যাল ওয়েলনেস, ইমোশনাল ওয়েলনেস বা ইন্টালেকচুয়াল ওয়েলনেস যে ভাগগুলো বললেন, হ্যাঁ, ওইগুলো কি আরেকবার একটু এক্সপ্লেন করে দেবেন, এলাবোরেট করে দিলে একটু ভালো হয়। আমি নামগুলো বলছি, যেমন ফিজিক্যাল ওয়েলনেস, ইয়েস স্যার। শারীরিকভাবে ভালো থাকার জন্য, এগুলো আসন রিলেটেড আর কি। এবার ইমোশনাল ওয়েলনেস, ওয়েলনেসটা ভালো রাখতে গেলে ব্রেনের দিকে নজর দিতে হবে, রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার, ঠিক আছে? রাইট হেমিস্ফিয়ার কিন্তু ইমোশন নিয়ে কাজ করে। ইয়েস স্যার। তাহলে ইমোশনাল ওয়েলনেস গেল, ফিজিক্যাল ওয়েলনেস, ইমোশনাল, ইন্টালেকচুয়াল ওয়েলনেস, ইন্টালেকচুয়াল কিন্তু ব্রেনের সাথে রিলেটেড। ক্রিয়েটিভ ওয়েলনেস কিন্তু সেই কিন্তু আবার তোমার ওই ব্রেনের সাথে জড়িত। তার মানে প্রথমটা ছাড়া বাকি তিনটে কিন্তু ডাইরেক্টলি ব্রেনটাকে যদি আমরা যদি ফলো আপ করি, ব্রেনটার উপরে যদি নজর দিই, ব্রেন ভালো রাখতে গেলে সবথেকে ভালো প্রসিডিওর আমার কাছে হচ্ছে অল্টারনেট নস্ট্রিল ব্রিদিংয়ে বিভিন্ন প্রসিডিওর, এবং তার সাথে যদি পজিটিভ থিঙ্কিং করা যায় তাহলে কিন্তু ব্রেন খুব তাড়াতাড়ি রেসপন্স করে। তার এই চারটে বোঝা গেল। এবার কি হচ্ছে সোশ্যাল ওয়েলনেস। এবার সোশ্যাল ওয়েলনেসটা কি, মানে ধরো তুমি যোগের কিছু প্রোগ্রাম করছো, যেটা লোক আসবে, তার মধ্যে ইন্সপিরেশন পাবে, তারা অভ্যেস করবে, কিন্তু ঠিকভাবে যেন অভ্যেস করে। তারপরে এনভায়রনমেন্টাল ওয়েলনেস, তুমি এমন একটা জায়গায় করছো যেখান থেকে দুর্গন্ধ পুতিময় জায়গা, ঠিকমতো ব্রিদিং করতে পারবে না, সেই এনভায়রনমেন্টটাকে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমার এখানে যখন সেন্টারে আমি সব দিন প্রতিদিন শুরুর আগে আমার এখানে বেড সিস্টেম, সব জায়গাতে তো মাটিতে ম্যাট পেতে হয়, আমার এখানে বেড সিস্টেম, মানে এটা আমার 68-এ বাবা শুরু করেছিল। বাবা 91 সালে, এই 21শে জুনই মারা গেছিলো। 91 সালে এই যেটা আজকে ওয়ার্ল্ড যোগা ডে, সেই 21শে জুনই মারা গেছিলো। আমি তখন থেকে পালন করে আসছি এবং সেই ঘরানাটা রেখেছি যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা যেন থাকে। তাহলে এটা বোঝা গেল। এনভায়রনমেন্টাল ওয়েলনেস, তুমি যদি এনভায়রনমেন্ট যদি ঠিক না রাখো, তোমার কোনো দিন যোগচর্চা করে ভালো রেজাল্ট পাবে না। তারপরে হচ্ছে অকুপেশনাল ওয়েলনেস, অর্থাৎ এইটা করে তোমার যদি স্বামী বিবেকানন্দ কথা, যদি তুমি পেটে যদি ভাত না পড়ে তুমি করবে কি করে ধর্মচর্চা? সুতরাং তোমার সেইখানে তোমাকে কিন্তু সেলফ এমপ্লয়েড হচ্ছে দি বেস্ট প্রসিডিওর। আমি জিন্দেগিতে চাকরি করিনি, আমার ছোটোবেলা থেকেই নজর ছিল। সেটা 1980 সালে প্রথম আমার যোগ প্রতিষ্ঠান করেছিলাম। আমি 10খানা সেন্টার ভিজিট করেছিলাম। 10খানা সেন্টারের মধ্যে 4 থেকে 5টা সেন্টার আমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছিল। 3-4টে সেন্টার আমাকে দেখেছিল, তার মধ্যে একটা শুরু করেছিলাম। প্রথম 5টা মাস 3টে স্টুডেন্ট ছিল। তারপরে আমি যখন ওই সেন্টারটা ছেড়ে চলে আসি, সেটা গড়িয়ার বিবেক ভারতী স্কুল, গড়িয়া আছে বিবেক ভারতী, ওখানে যারা থাকে সব চেনে। সেই বিবেক ভারতী স্কুলে 1980 সালে আমি শুরু করেছিলাম। আর বাবা যখন 91 সালে মারা গেল 21শে জুনে, তখন এই অনিন্দ যোগ সোসাইটি এটা হাল ধরবার জন্য তখন প্রচুর স্টুডেন্ট, নানান বিখ্যাত লোক এখানে আসতো, অনেকে এসছে। তো এটার হাল ধরার জন্য ওখানে ওই সেন্টারটা আমি আমার ছাত্র আর ছাত্রীকে দিয়ে আসি। তারা হাজব্যান্ড ওয়াইফ ছিল, তারা চালাচ্ছিল। তখন 193 জন স্টুডেন্ট ছিল,
কিন্তু সেটা একদিনে হয়নি, তোমাকে লেগে থাকতে হবে। তাহলে অকুপেশনাল ওয়েলনেস হচ্ছে তোমার ইনকামের পথটাও দেখতে হবে। আর আমাদের যোগের মজাটা কি জানো, তুমি মেন যদি কোথাও চাকরিও করো, তুমি তোমার লিজার টাইমটা গল্প না করে তুমি এইগুলো করো, দেখবে তাতেও ইনকাম পাওয়া যায়। এবার অকুপেশনাল এবং তার সাথে সাথে ফিনান্সিয়ালটা ব্যাপারটা একসাথে থাকছে, মানে দুটোই ওতপ্রোতভাবে জড়িত। এবং আলটিমেটলি বাড়িতে শুতে যাবার আগে রাত্রিবেলা একটু মেডিটেশন টাইপের দরকার, যেটা তোমার ব্রহ্মের সাথে একাত্ম হওয়া দরকার। তার কাছে তোমাকে কনফেস করতে হবে, আজকে আমার এই কাজটা ঠিক হয়নি, আমার এটা ভুল হয়েছে, কালকে যেন না হয়, বা ইত্যাদি। এইগুলো এটা হচ্ছে স্পিরিচুয়াল ওয়েলনেস। বোঝা গেল? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, একটু মাইগ্রেন বিষয়ে যদি একটু বলেন যে সেখানে কি ব্রিদিং টেকনিক, অথবা যদি মানে তার জন্য ব্রিদিং টেকনিকটা শ্রেষ্ঠ হবে, আর কোনো ক্রিয়া সেটার জন্য বেটার হবে? প্রথম কথা হচ্ছে মাইগ্রেনটা হচ্ছে বাংলায় আতকপালি বলে, কিন্তু অরিজিনালি এটা সারা মাথা জুড়ে ব্যথা হয়। সারা মাথা জুড়ে মাইগ্রেন যাদের হয় ব্যথা হয়। এবং মাইগ্রেন হওয়ার সাথে সাথে দুটো সিমটম দেখা যায়। একটা হচ্ছে তোমার একটা ভমিটিং টেন্ডেন্সি আসে, চোখটা লাল হয়ে যায়, আর আরেকটা হচ্ছে মানে মাথাটা ঘুরতে পারে, এরকম ব্যাপার থাকে। কন্টিনিউয়াসলি একটা চেপে থাকে, অনেকক্ষণ ধরে লিঙ্গার করে। মাইগ্রেন যাদের হয় একদিন হয় না, প্রথমে সাইনোসাইটিস হয়, কপালে সাইনাস রিজন ইনফেকশন হয়, সেখান থেকে আস্তে আস্তে ওটা মাইগ্রেনে টার্ন করে। তারপরে তোমার ওইটা হচ্ছে গিয়ে মাইগ্রেন। যাই হোক, এই যে মাইগ্রেনের যে ব্যথা বেদনা, এটার জন্যে প্রথম যেটা করবে সেটা হচ্ছে একটা ব্রিদিং করবে, যেমন অনুলোম বিলোমই তুমি ধরো, সেটা করতে পারো। এবার মাইগ্রেনকে রেজিস্ট করতে গেলে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডটাকে অ্যাক্টিভ করতে হবে। পিনিয়াল গ্ল্যান্ড কেন কি, পিনিয়াল গ্ল্যান্ড থেকে একটা হরমোন বেরোয়, মেলাটোনিন হরমোন, যেটা স্লিপ ওয়েক সাইকেলটাকে রেস্ট মানে কন্ট্রোল করে। স্লিপ ওয়েক সাইকেল, ঘুম জাগা, পিনিয়াল গ্ল্যান্ড। যেমন আমার কথা বলছি, মানে ভগবানের আশীর্বাদে আমি যদি বলি আমি এখন ঘুমাবো, আমি আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে পড়বো। আমি যদি বলি আমি এই সময় উঠবো, ওই সময় ঠিক 10 মিনিট আগে আমাকে ডেকে দেবে। এইগুলো কিন্তু ওই পিনিয়াল গ্ল্যান্ডের, যেখানে আমাদের আজ্ঞাচক্রের অবস্থান। তার কারণটা কি, ওই মেলাটোনিন হরমোনটা, ওই মেলাটোনিন হরমোনের জন্যে সিক্রেশন হওয়ার জন্য তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। যেমন ত্রাটক পদ্ধতি আছে, ত্রাটক পদ্ধতি, বিভিন্ন রকম ত্রাটক পদ্ধতি। আরেকটা আছে যেটা আমি এখানে না আসলে বোঝাতে পারবো না, 20-20-20 রুল একটা আছে, 3টে পদ্ধতি, তার সাথে ত্রাটক পদ্ধতি জড়িত আছে, সেগুলো করা যায়। প্রাণায়ামের ব্যাপারটা যেটা বললাম সেটা করা যায়। এবার ব্যবহারিক দিক থেকে নাক দিয়ে সর্ষের তেল টানা ভীষণ দরকার মাইগ্রেনের ক্ষেত্রে। সাইনোসাইটিস মাইগ্রেনের ক্ষেত্রে নাক দিয়ে সর্ষের তেল অতি অবশ্যই টানবে। হ্যাঁ, তাহলে প্যাসেজটাও বেশ ক্লিয়ার হয়। হ্যাঁ, প্যাসেজটা প্রথম যাদের অভ্যেস নেই ভীষণ জ্বালা করবে। মানে বিজ্ঞানীরা হ্যাঁ হ্যাঁ। তো এই যে সর্ষের তেলের যে ব্যাপারটা বললাম, এবার অনেকে আছে যারা নাসা অভ্যেস করো, নাকটা পরিষ্কার করো, তারপরে কিন্তু কিছু করো না। জল যখন যাচ্ছে নাক দিয়ে, যখন যাচ্ছে, ধরো নাক দিয়ে গিয়ে মুখ দিয়ে ছাড়ছি, বা মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ছি, এই যে ব্যাপারগুলো, মানে বাতক্রম বুৎক্রম শীতক্রম, কপালভাতি তো 3 প্রকার, বাতক্রম বুৎক্রম শীতক্রম। তো বুৎক্রম আর শীতক্রম যারা করে, বা নাসা প্রাণ যারা করে, অথবা নেতি যারা করে, তারপরে করে কিন্তু আর কিছু করে না। তারপরে কিন্তু কিছু কিছু আইটেম করতে হয়, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে নাক দিয়ে সর্ষে তেল টানা। আসলে শুয়ে থাকতে হয়। হ্যাঁ, তার কারণটা হচ্ছে ওই জলটা যাতে বেরিয়ে যায়। কিছু এক্সারসাইজও রয়েছে, Exactly. এক্সেল করে করে সেই জলটাকে বার হ্যাঁ, করতে হয়। করে তারপরে অতি অবশ্যই কিন্তু, যেটা বলার জন্যই কথাটা তুললাম, সর্ষে তেল টানতে ভুলো না। কারণ যেই মুহূর্তে নাকের ভেতর দিয়ে সাইনাস রিজিয়নে যখন মানে জলটা যাবে, তারপরে যখন শুকিয়ে যাবে না, ওই জায়গাটা ড্রাই হয়ে যাবে। এবার কোনো কারণে যদি তোমার ঠান্ডা লাগে, তখন এই শ্লেষ্মাটা ওখানে কিন্তু অ্যারেস্ট হয়ে যায়, আটকে যায়। সেইটাকে রিমুভ করবার যেটা না থাকে, তার জন্য কিন্তু সর্ষের তেল। আর খাবার মধ্যে অতি অবশ্যই ম্যাডাম বলবো
যে আমি জানি না আপনি ঝাল খান কি না, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর পাতি লেবু, এই তিনটে কিন্তু রেগুলার ডায়েটে রাখবেন, বিশেষ করে দিনের বেলায়, তাহলে মাইগ্রেন অ্যারেস্ট হয়ে যাবে। তাহলে খুব ভালো লাগলো স্যার, আজকে অনেক কিছু শিখতে পারলাম, ক্লাসটা খুব ভালো লাগলো। হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার আমি চিত্তরঞ্জন বলছি স্যার। ও চিত্তরঞ্জন, বল। হ্যাঁ স্যার। স্যার বলছি ওই কাঁচা পেঁয়াজ আর কি বললেন? কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পাতি লেবু, এই তিনটে হচ্ছে আমার সঙ্গী। এবার তোমরা নেবে কি নেবে না তোমাদের ব্যাপার। কাঁচা পেঁয়াজে রক্ত পরিশ্রুত করে, কাঁচা লঙ্কায় তোমার ওই যে উনি মাইগ্রেনের ব্যাপার বললেন, ওটা যেমন হবে রেজিস্ট হবে, মানে ইমিউনিটি বাড়ায়, বিশেষ করে এই ওপরের রিজিয়নটাতে। আর পাতি লেবু হচ্ছে রক্ত পরিশ্রুত রাখতে সাহায্য করে। রক্তে যে বললাম না 7.35 to 7.45 ওর যে নর্মাল যে পিএইচ লেভেল, ওইটা মেনটেন করবার জন্যে পাতিলেবুর জল খাওয়া উচিত, নট ডাইরেক্ট পাতিলেবু। পাতিলেবু একটা গ্লাসে জল নিয়ে তার মধ্যে হাফ কি 1/4 পাতিলেবু চিপে সেটা যদি খাওয়ার পরে 15 থেকে 20 মিনিট পর, মানে দুপুরের, তাহলে কিন্তু সেটা অ্যালকালি হিসাবে কাজ করবে। যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে ভীষণ উপকারী। স্যার বলছিলাম, যদি তেল নাক দিয়ে নেওয়াটা মাইগ্রেনের ক্ষেত্রে উপকারী হয়, তাই এর মাইগ্রেন না হয় বা মাইগ্রেন না হলো, আমাকে মাইগ্রেন আছে নাকি? কিন্তু আমি আজকে বিকেলবেলা তোমাদের এখানে আসার জন্য প্রস্তুতি নিয়েছি, আমি নাক দিয়ে সরষের তেল নিয়েছি, আমি দিনে 3 বার তেল টানি। সেটা তো প্রোটেকশন হিসেবেও নেওয়া যায়, সেটা তো কোনো হ্যাঁ, একদম একদম সর্দি হলে বা কিছু নাক দিয়ে নেওয়ার একদম ম্যাডাম, প্রোটেকশনের জন্য খুব ভালো বলেছেন, নেবেন, সারা জীবন ভালো থাকবেন। যেমন সর্দি হলে নাক দিয়ে নিতে বলা হয় হ্যাঁ, বা সর্ষে সেভাবে তো স্নানের সময় ওটা এক্স্যাক্টলি। এখানে আমার এখানে যারা করে সব তো রুগীরা আসে এখানে, টপ টু বটম, তাদেরকে প্রত্যেক দিনই বলি সর্ষের তেল নেবেন। যখন প্রথমেই শুরু করে, প্রথম দিনকে সেকেন্ড দিনে বলি, কোড়ে আঙুল চুবাবেন নাক দিয়ে জোরসে, আবার নেব জোরসে 3-6 ফোঁটা, কানে দেব 2 ফোঁটা, নাভিতে দেব, পায়ে বুড়ো আঙুলের নোকে, এইগুলো হচ্ছে পয়েন্ট, মেন পয়েন্ট। তারপরে সারা শরীরে তেল মাখবো 5 মিনিট। এবার আমি থাকি বা না থাকি স্নান করে দেবো। যারা থাকবে একটুখানি রাখলো তেলটা, যদি সময় না থাকে স্নান করে, তখন যাদের বলে যে আমার তেল থাকলে অসুবিধা হয়, সাবান দিয়ে তুলে ফেলো, কারণ স্কিন যা টানা টেনে নেবে। আপনি যে এটা করছেন সেটা খুব ভালো করছেন, করে যাবেন সারা জীবন, ভালো থাকবেন। তাহলে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ স্যার, খুবই ভালো ভালো ক্লাস আছে। যাক, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যদি তোমাদের মনে হয় আরও কিছু শিখবো, শেখার সুযোগ সবসময় হবে না, এইটা হচ্ছে উপযুক্ত সময়, কারণ এই সময় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি চলছে, আমি ওখানে শেখাই। তাহলে সেক্ষেত্রে অমলদার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করো, অমলদার পারমিশন দিলে অতি অবশ্যই হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে অমল, আমি যাব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। একদম ঠিক আছে, গুড নাইট, খুব ভালো লাগলো। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অনেক ইনফরমেটিভ ছিল প্রোগ্রামটা, খুব ভালো লাগলো। ঠিক ভালো আছে। থাকবেন স্যার। হ্যাঁ, যাচ্ছি গো সবাইকে।